যে পড়ার সিস্টেম সেটা হচ্ছে আমরা অলরেডি হোমওয়ার্ক দিয়েছি আপনাকে। হোমওয়ার্কের বেসিকে ডিসকাশন করা ছিল এবং সেখানে আমরা 5LB করতে বলছি। সো বাট আমরা ক্লাসে কোনো 5LB করব না, আমরা হচ্ছে যে আবার ফুল ডিসকাশনটা আবার করব। পাশাপাশি মানে সেম টপিকের রিয়েল কোশ্চেন মিনস হচ্ছে মেইন এক্সামে যে টাইপের কোশ্চেন আসে সেগুলো নিয়ে ডিসকাশন করব একদম আপনাদের সামনাসামনি। আমরা প্রয়োজনে স্লো গেলে স্লো যাব, সমস্যা নাই, বাট বোঝানোর চেষ্টা করবো। আপনাদের চেষ্টা থাকবে যে আমি এটা ক্লিয়ারভাবে আপনারা এটা বুঝবেন। আর হচ্ছে এই মেইন কথা যেটা 5LBটা আপনার হোমওয়ার্ক করতে হবে। যে কোনো ধরনের কোশ্চেন আপনি হচ্ছে আমাকে মেসেঞ্জার গ্রুপে দিবেন। সেইখানে যদি কোনো কনফিউশন থেকে যায় সেটা আবার ক্লাসে দিবেন। সো আমরা প্রথম দিকে বিদে অনেকে হয়তো ফুল অধ্যায়গুলো করতে পারেন নাই। সো আমরা এই টপিকটার আজকে তো নিবই, পাশাপাশি এটার অ্যাডভান্স ম্যাথগুলো নিয়ে আলাদা আরেকটা ক্লাস নেব। তো নেক্সট ক্লাস হবে আমাদের ভার্বালে, তারপর আবার কোয়ান্টের যে ক্লাসটা হবে সেখানে এই টপিকটারই এক্সটেন্ড ভার্সন থাকবে। আমি কিছু এইটা টপিকের একটু হার্ড লেভেলের ম্যাথ দিব, পাশাপাশি যারা KMF-গুলো মানে 5LB-গুলো গ্যাপ রয়ে গেছে সেগুলো যেন করে আসতে পারে। সো তার মানে আপনার আলাদা বই পাওয়ার দরকার নেই যে কাজ যদি বাকি থাকে ওই সময়টা পাবেন ওইটা শেষ করার জন্য। বাট যেটা হচ্ছে যে আপনার হোমওয়ার্কটা কমপ্লিট করতে হবে। ক্লিয়ার ভাই কি বলছি? বুঝতে পারছি? হ্যালো? জি ভাই, বুঝতে পারছি। ওকে। সো কোনো কিছু গ্যাপ রেখে যায় না, চেষ্টা করেন আমার সাথে আগানোর। তাহলে 1.5 মাস যে আমি একটা রোড ম্যাপ দিয়েছি 1.5 মাসে আপনাদের বেসিকটা কমপ্লিট হয়ে যাবে। সো সর্বোচ্চ 1.5 মাস। সো আপনি 1.5 মাস একটু কষ্ট করেন, বাকিটা ইনশাল্লাহ হয়ে যাবে। তো এবার যেটা আসি সেটা হচ্ছে যে আমরা যদি জিআরই কোয়ান্টের কথা চিন্তা করি, সেটার আসলে বেসিক যে অংশটা, অর্থাৎ আমাদের জিনিসগুলোকে চেনার জন্য জানার জন্য যে যে পার্টটা, সেটা আমাদের হচ্ছে এরিথমেটিক। অর্থাৎ আমাদের এই জিনিসটা আমাদের পুরো জিআরই সেশনে লাগবে। অর্থাৎ আমরা যদি হচ্ছে নর্মাল জিনিস আমরা ম্যাথ করতে গেলেই অ্যারিথমেটিকের কাজ লাগে। তো অ্যারিথমেটিক বলতে ম্যাথের ব্যাকবোন আর কি। সো আমরা হচ্ছে জাস্ট হালকা পাতলাভাবে প্রত্যেকটার বেসিক টু বেসিক জানার চেষ্টা করবো, একদম জিরো থেকে। যারা এইগুলা হয়তো বা জানেন বাট ভুলে গেছেন, একদম জিরো থেকে সেটা শুরু করবো আর কি। তো মেইনলি এখন প্রশ্ন হচ্ছে যে আমরা দেখেন এখানে লিখে রাখছি কিছু জিনিস। সো এগুলো হচ্ছে একদম বেসিক জিনিস, যে নাম্বার সিস্টেমগুলো আমার জানা। এখন আমি আগে বলি কেন আমি এটা জানবো। প্রশ্ন হচ্ছে আমরা কোশ্চেন টাইপের মধ্যে আমরা বলছিলাম জিআরইতে এক ধরনের কোশ্চেন টাইপ আছে হচ্ছে, সেটা হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন। সো কিউবি যখন থাকে তখন আমরা কিন্তু উপরে যে ভেরিয়েবলটা থাকে এই ভেরিয়েবলটা কে আসলে তার উপর ডিপেন্ড করে কিন্তু এই দুইটা আনসার হয়, এই দুইটা থেকে যে কোনো একটা আনসার হয়। তার মানে আমার উপরের ভেরিয়েবলটাকে সেটা আমার ভালোভাবে জানা ইম্পর্টেন্ট। যদি এইটাকে আমি ভালোভাবে না চিনি তখন কিন্তু নিচের আনসার করা যায় না, তো সিলি মিস্টেক হয়। কারণ আমরা জানি ভালো করে যে যদি আমি হচ্ছে এরিথমেটিকটা অ্যাকুরেসি বাড়াইতে চাই, আমি যদি হচ্ছে কোয়ান্টিটিভ কম্পারিজন বাড়াইতে চাই, তাহলে আমার কর্নার কেসগুলো চেক করতে হয়। কর্নার কেস বলতে কি, আমি কোনোভাবেই কিনা আনসারটা দ্বিমত হয়ে যায় কিনা সেটা আমার চেক করতে হয়। দ্যাটস আমার এই জিনিসটা জানতে হয়। সো দ্যাটস আমার এই ভেরিয়েবলটা কে, ধরলাম আমি হচ্ছে কোশ্চেনের মধ্যে নর্মালি দেওয়া আছে একটা এক্স অথবা একটা ওয়াই উপরে। তো এক্স আর ওয়াই কে তো ভেরিয়েবল, ভেরিয়েবল তো একটা নির্দিষ্ট মান থাকে। সো যদি পরীক্ষা হলে নির্দিষ্ট করে বলে না দেওয়া থাকে তাকে কিছু, সে কিন্তু হইতে পারে আমার হচ্ছে পজিটিভ সংখ্যা, সে হইতে পারে আমার নেগেটিভ সংখ্যা, মানে পজিটিভের হচ্ছে ধরেন 1 2 এরকম যে কোনোটা হইতে পারে। সে আবার হইতে পারে জিরো। ঠিক আছে, এখন আপনি হয়তো বা জিরো দিয়ে চেক করলেন না, পজিটিভ নেগেটিভ দিয়ে চেক করে আনসার দেখবেন বাট জিরো দিয়ে আনসার আসতেছে বি, তখন কিন্তু আনসার আলটিমেটলি ডি। তো আমার যখন আমি এই ভেরিয়েবলকে না চিনবো, সে কিন্তু একের অধিক তার চরিত্র হইতে পারে সে পজিটিভ সংখ্যা, হইতে পারে সে নেগেটিভ সংখ্যা, হইতে পারে সে পজিটিভ ভগ্নাংশ, হইতে পারে সে নেগেটিভ ভগ্নাংশ, হইতে পারে সে জিরো। কথা কি বুঝছি? তাকে নির্দিষ্টভাবে চিনবো না। সো আমি যদি একটা ভেরিয়েবল থাকে তাকে যদি ভালোভাবে না চিনি, তাহলে সে 4 5টা মানে চিহ্ন তার দেখাতে পারে। সো আমি যদি চেক করতে চাই, শিওর হতে চাই, যখন আমি ভেরিয়েবলকে সরাসরি না চিনবো, তখন তো আমি 1 - 1 হাফ -হাফ 0 এই 5টা দিয়ে আমার চিন্তা করতে হবে, চেক করতে হবে। এই 5টা যা বিহেভ করবে বড় সংখ্যাগুলো তাই বিহেভ করে। ধরুন -100 +100 সবগুলা একই বিহেভ করবো। কথা কি বুঝছি? কথাটা বুঝছি? যদি ভেরিয়েবলকে স্পেসিফিক জি বলে না ভাইয়া। দেওয়া থাকে, ভেরিয়েবলটা এই 5টা চরিত্রই সে ধরতে পারে। সো আমি যদি 5টা থেকে 2টা ধরেন 4টা করলাম, জিরো দিয়ে চেক করলাম না, তখন যদি আনসারটা চেঞ্জ হয়ে যায় তখন কিন্তু আসলে আনসার চেঞ্জ হয়ে যাবে। সো আমার এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল করতে হবে। ক্লিয়ার ভাই কেন বলছি ভেরিয়েবলকে চিনতে হবে? সবাই বুঝছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে।
সো এরপরেও ভেরিয়েবলকে যদি স্পেসিফিক চিনতে চাই, ধরেন এক্স, এই এক্সকে যদি বলে দেওয়া থাকে সে একটা ন্যাচারাল নাম্বার, তখন কিন্তু আমি হচ্ছে ওয়ান থেকে সে চেক করব, মানে 1 2 3 পর্যন্ত দুই একটা ভেরিয়েবল পজিটিভ জিনিসগুলো, এদিকে ওয়ানের উপরের সংখ্যাগুলো চেক করব, ঠিক আছে? তখন আমি এটা কিন্তু ওয়ানের উপরে যে কোনো ন্যাচারাল 1.5ও কিন্তু ন্যাচারাল নাম্বার, অর্থাৎ আমি জিরো এবং জিরোর নিচে নেগেটিভ সংখ্যা চেক করব না, তখন আমি এটাকে বলতেছি ন্যাচারাল নাম্বার। যদি পরীক্ষা হলে বলা থাকে এক্স হচ্ছে একটা হোল নাম্বার, তখন কিন্তু আমি হচ্ছে জিরোটা চেক করতে হবে। এখন আমি ধরেন হয়তো জিরোটা স্কিপ করে গেছি, অথবা আমি ন্যাচারাল নাম্বারের জায়গায় জিরো চেক করে ফেলছি, তখন কিন্তু আনসার উল্টাপাল্টা হতে পারে। সো আমার ভালোভাবে খেয়াল করতে হবে আসলে ন্যাচারাল নাম্বার কে, হোল নাম্বার কে। ইন্টিজার, যদি পরীক্ষা হলে ইন্টিজার বলা থাকে, আমি কিন্তু ভগ্নাংশ এখানে চেক করবো না, ইন্টিজার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, অর্থাৎ আমি ইন্টিজারকে, জিরো কিন্তু একটা ইন্টিজার, আমরা এগুলো ভুল করি। সো আমাদের খেয়াল রাখতে হবে, জিরো দিয়ে চেক করতে হবে, মানে আমার ব্রেইনের কাজ করতে হবে যে আমি প্রথমে জিরো দিয়ে চেক করবো, তারপর ওয়ান দিয়ে চেক করবো, তারপর -1 দিয়ে চেক করবো, এই যে টেন্ডেন্সিটা আমার গ্রো করতে হবে। তার মানে আমাকে যদি স্পেসিফিক সে বলে না দেওয়া থাকে ইন্টিজার, তাহলে সে যে কোনো সংখ্যা হতে পারে, সে দশমিক হতে পারে, সে ইন্টিজার হতে পারে। যদি ইন্টিজার বলে দেওয়া থাকে, আমি শুধুমাত্র ইন্টিজার নিয়েই কাজ করব। কথা বুঝছি? ক্লিয়ার এবার? জি ভাইয়া। সো তার মধ্যে আরও জিনিস আমরা জানি, ইভেন সংখ্যা হচ্ছে জোড় সংখ্যাগুলো, বেজোড় সংখ্যাগুলোকে অড বলি, পজিটিভ নেগেটিভ তো বুঝছি, জিরো হচ্ছে বুঝি। সো এই যে এই বেসিকটা দিয়েই কিন্তু আমাদের ম্যাথও পায় পরীক্ষা হলে, কারণ এটা দিয়ে আপনার সিলিমিস্টিক বেশি করবেন। সো আমরা হচ্ছে যদি এই টাইপের হচ্ছে ম্যাথ দেখতে যাই, এখানে লিঙ্ক করা আছে, আমি আপনাদের ম্যাথ দিচ্ছি কী টাইপের আসতে পারে। এক সেকেন্ড, এটা নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ওকে, ঠিক আছে। সো আমরা এখান থেকে দেখি। মেবি ওদের কি প্রবলেম কি হয়েছে কে জানে।
আচ্ছা আমরা হচ্ছে নেক্সট দিন থেকে আমরা কোশ্চেন আলাদা করে নিব, মানে এই প্রবলেমে না পড়ি। আচ্ছা ধরলাম আমি সাপোজ এইটাই ধরেন হচ্ছে, হ্যাঁ, এই ক্ষেত্রে আনসার কি হবে বলুন তো? সবাই এটার আনসার কি হবে? হ্যালো, শুনতে পাচ্ছেন আমাকে? সি হবে, সি হবে। সবাই একটু বলেন এটার আনসার কি হবে? বাকিরা একটু বলেন আনসার কি হবে এটা? ভাইয়া কোয়েশ্চেনে তো বুঝি না। কোশ্চেন বলতে আমরা কি বলছি, এটা ডেটা কোয়ান্টিটিভ কম্পারিজন মানে কি, এখানে মানে এখানে তো কোনো ইনফরমেশন উপরে একটা দেওয়া। শর্ত দেওয়া আছে তাই না, উপরে যে এক্স ফোর ইকুয়াল টু ওয়াই ফোর, আর বলছে এক পাশে এক্স আর এক পাশে ওয়াই। যদি আপনার কাছে মনে হয় এক্স বড় তাহলে এ, যদি আপনার কাছে ওয়াই বড় তাহলে বি, আর যদি ধর দুইটার আনসারই সমান আছে তাহলে সি। আর যদি দেখেন যে আনসারগুলো প্রেডিক্ট করা যাচ্ছে না, মানে একবার বড় একবার ছোট আসছে, তখন ডি। মানে গতকালকে কোশ্চেন টাইপে আমরা পড়াইছি না এগুলো, মানে কোশ্চেন টাইপ কীরকম পড়েছিলাম। কোয়েশ্চেনটা কিরকম ওটা তো হ্যাঁ, দেখাচ্ছে। তাহলে এটা হচ্ছে একটা কোয়ান্টিটিভ কম্পারিজন। অপশনগুলো এখানে নাই, বাট অপশনগুলো এ বি সি ডি। তো আপনি আমাকে জাস্ট এটা বলবেন এখানে অপশনগুলো কি হইতে পারে। ভাইয়া ডিও হতে পারে। যে কোনো একটা, সবাই বলতে থাকেন না, ম্যাক্সিমাম সি। এরপর যে আপু কোশ্চেন বুঝেন না, এখন বুঝছেন কোশ্চেনটা কি চাইছে? জি ভাইয়া কোয়েশ্চেন বুঝেছি, কিন্তু এদিকে কি কোনো অপশন দেওয়া আছে? আমার এদিকে অপশন শো করছে না। কোথায়? নিচে মানে তো আমার অপশন নাই, এখানে আপনি তো এ বি সি ডি যে কোনো একটা আমাকে বলবেন। কোশ্চেনটা এটাই, কোশ্চেন তো এটাই, দুই পাশে ভাইয়া দুইটা। এ এ বি সি ডি এখানে আমাকে মানে আমার এ এদিকে বি সি শো ডি নাই, করছে না। শো করার দরকার নাই তো। আপনি বলেন এ বড় না বি বড় না সি বড় না ডি বড়, কথা বুঝেন নাই? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। জি জি ভাইয়া। আপনি শুধু আমাকে বলেন এ বি সি ডি কি হবে। মানে মানে কি চাইছে এটা বুঝছেন কিনা এটা বলে নাই। না ভাইয়া কি চাইছে এটাও বুঝিনি। মানে আপনি এখান থেকে কি বুঝছেন, এটা কোশ্চেনটা দেখে কি বুঝছেন সেটা তো বলে না। ভাই আমার এখানে হচ্ছে x⁴ ইকুয়াল y⁴। হ্যাঁ, তারপর এদিকে এটা কোয়ান্টিটি মানে কি a। তাহলে? এই কোশ্চেনটা টাইপ মানে কি, কোশ্চেনটার টাইপ কাকে বলে, কি টাইপ এটা? কোশ্চেনটার নাম কি, কি টাইপের কোশ্চেন এটা? ভাই ভাই এটা জানি না কি টাইপের কোশ্চেন। তো গতকালকে কি বললাম, কোয়ান্টিটিভ কম্পারিজন কোশ্চেন টাইপ। উপরে একটা শর্ত আচ্ছা দিচ্ছে, দুই পাশে দুইটা কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি। পরীক্ষা হলে এরকম চারটা অপশন থাকবে। জি এখানে হচ্ছে কিউ এ বড়, কিউ বি বড়, দুইটা ইকুয়াল, আর একটা হচ্ছে আনডিটারমাইন্ড। আনডিটারমাইন্ড আমি পারতেছি না। এই চারটা অপশনের মধ্যে যে কোনো একটা, যদি এই শর্ত অনুযায়ী আমার হিসাব হচ্ছে ইতিহাসে, যদি ডান পাশে এক্স আছে বাম পাশে ওয়াই আছে, যদি এক্স বড় হয়, মানে এখানে হিসাবটা করে যদি এক্স আমি দেখতেছি সবসময় এক্স বড়, তখন আনসার এ। যদি দেখি বি বড় তাহলে আনসার বি। যদি দেখি এক্স আর ওয়াই সমান তখন সি। যদি উল্টাপাল্টা হয় আনসার তখন ডি। আপনি তো এটা ফিক্সড, এটা এই কোয়ান্টিটি কম্পারিজনের অপশন তো চারটা ফিক্সড। এই জন্য এটা ওয়েবসাইট দেওয়া নাই। আপনি জাস্ট এখন বলেন আপনার কোনটা মনে হচ্ছে। আপনি ইকুয়াল উপরে শর্ত ইকুয়াল অনুযায়ী হবে কি ভাইয়া। দেখতেছেন সেটা ওই দেখতে হবে। অনুযায়ী কেউ আপু সি বলেছে। আপু সি বলেছে, আপনাকে জিজ্ঞেস করছে, আপুরটা বলে জিজ্ঞেস করছে। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ইকুয়াল হবে ইকুয়াল। আচ্ছা আপনি equal। আচ্ছা বাকিদের ক্ষেত্রে আসে। আচ্ছা দেখেন, বাকিরা বুঝেন এক্স ফোর ওয়াই ফোর। আচ্ছা জিনিসটা হচ্ছে যে এইটার যে ভিতরে যে টোটাল ভ্যালুটা পাওয়ার করার কারণে এখানে একটা পজিটিভ ডাটা হয়ে যাচ্ছে পাওয়ার করার কারণে নাকি। জি দেখেন ভাইয়া।
বাকিরা বলেন, আমি যদি এক্স এর ভ্যালু 1 বসাই, ওয়াই এর ভ্যালু যদি -1 বসাই, দুই পাশ সমান হয়েছে কিনা? সমান হয়েছে ভাইয়া। তার মানে একবার এক্স এর ভ্যালু 1, একবার এক্স এর ভ্যালু -1। আমি যদি উল্টা করি, একবার এক্স এর ভ্যালু -1 বলাই, ওয়াই এর ভ্যালু 1 বসাই, তখন ইকুয়াল হবে। হ্যাঁ দুইটা সমান হয়েছে, বাট একবার এক্স এর ভ্যালু -1 হয়েছে, আবার 1 হয়ে গেছে। তার মানে কি একবার এক্স বড়, একবার ওয়াই বড়। আনসার কি সি হইলো ভাইয়েরা? -1 এর উপরে পাওয়ার 4 দিলে তো 1 হবে না। কি -1 এর উপর পাওয়ার 4 দিলে কি আসে আপু? 1। তো 1 হয়েছে। তো 1 আমার তো শর্ত ছিল দুই পাশ সমান হতে হবে। এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু যাই বসানো দুই পাশ সমান হতে হবে। আমার তো এক্স এর ভ্যালু মাইনাস বসাইলে আর ওয়াই এর ভ্যালু প্লাস বসাইলেও দুই পাশ সমান আসতেছে। জি আবার এক্স এর দুইটা ভ্যালু পজিটিভ বসাইলেও দুই পাশ সমান আসতেছে। তার মানে কি এটা সমান হইলো? একবার সমান একবার বড় ছোট হইলো না? আচ্ছা। আচ্ছা, আমাকে বের করতে হবে এক্স এবং ওয়াই এর ভ্যালু। সম্পর্ক হচ্ছে দুইটা সমান হতে হবে। আপনি ধরে নিতেছেন যে ভাই এখানে ও 4 দিয়ে কেটে দেই, তাহলে এক্স ইকুয়াল টু ওয়াই, এটা ধরে নিয়েছেন। বাট জিনিসটা তো এরকম না। জিনিসটা হচ্ছে যে এই এক্স এর ভ্যালুটা কে হইতে পারে? এক্স এর ভ্যালু যদি আমি -1 এর উপরে 4 বসাইতাম, আর এটা যদি 1 এর উপরে 4 বসাইতাম, তাও তো দুই পাশ সমান নাকি? জি তার মানে একবার এই এক্স এর ভ্যালু কত বসাইছি এখানে? -1 বসাইছি নাকি? জি ভাইয়া। আবার ওয়াই এর ভ্যালু 1 বসাই দেখতেছি দুই পাশ সমান। তার মানে এই শর্ত অনুযায়ী ওয়াই বড় নাকি? হ্যাঁ, এই শর্ত অনুযায়ী y আচ্ছা, বড়। এবার যদি আমি উল্টা করতাম, এক্স এর ভ্যালু 1 বসাইলাম, ওয়াই এর ভ্যালু -1 বসাইলাম, এই শর্ত অনুযায়ী কে বড়? x বড়। এক্স বড়। তখন আনসার কি হয়ে গেল? এটা চেঞ্জ যেহেতু হয়, মাল্টিপল আনসার যখন হয়, এটা কি বলে? আনসার কি হবে? আচ্ছা আচ্ছা না, আনসার কি হবে? ডি হবে। বেসিক জিনিস বুঝতে পারছি সবাই, কোথায় সিলি মিস্টেক হয়? জি ভাইয়া। বাকিরা ভাইয়া পুরো বুঝছেন? বাকিরা জি ভাইয়া। কি বুঝাতে চাইছি? কিভাবে? সো আমরা এই যে চেক করাগুলা, শুনেন, প্রথম দিকে চেক করাগুলো আমার ব্রেনে কাজ করবে না, এইটাই আমি শেখানোর চেষ্টা করতে চাইছি। কাজ করাইতে হবে, কিভাবে কাজ করব। সো দেখেন, নর্মাল একটা জিনিস, দুইটা ভ্যালু দিছে, তাতেই ম্যাথ চলে আসছে। সো আপনারও সেম এভাবে ম্যাথ আসবে। বুঝছি? বাকিরা কথা বলেন, বুঝতেছেন? আমরা টাইপ ভিত্তিক কিন্তু আগে দিয়েছি, জাস্ট যেই টাইপটা বলছি যে আমার ভেরিয়েবল থাকলে ভেরিয়েবল যে কোনো জিনিস হইতে পারে, ইট সেলফ। ক্লিয়ার? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, ধরলাম আমি এটা দিলাম। উপরে বলছে এক্স ওয়াই জেড আর ইন্টিজার, রাইট? ইন্টিজার মানে কি? পূর্ণ সংখ্যা নাকি? পূর্ণ সংখ্যা। এবং এইটা এবার চেক করব শর্ত, ডাব্লু এক্স এর থেকে ছোট হতে হবে, ওয়াই জেড এর থেকে ছোট হতে হবে। এটা হচ্ছে আমার যা শর্ত। উপরে দুইটা শর্ত, একটা হচ্ছে সবগুলো ইন্টিজার এবং এটা শর্ত। এই অনুযায়ী আপনাকে এই পাশে বলছে ডাব্লুর সাথে ওয়াই গুণ করলে বড় হবে নাকি এক্স এর সাথে ডাব্লু গুণ করলে, জেড গুণ করলে বড় হবে। যদি মাল্টিপল আনসার আসে তাহলে ডি, যদি সমান আছে সি। এ বড়, বি বড়, সি বড় নাকি ডি বড়? আপনারা এখন করেন, করে আনসার বলুন। হ্যাঁ, কি হবে? বাকি ট্রাই করেন। আচ্ছা ভাইয়া, যেহেতু এটা ইন্টিজার্স বলেছে, তাহলে তো এটা যে কোনো সংখ্যা হতে পারে, পূর্ণ যে কোনো সংখ্যা। ইন্টিজার হইতে পারে, হ্যাঁ, ক্রম তাহলে সংখ্যা না, হচ্ছে- ইন্টিজার, হ্যাঁ, পূর্ণ সংখ্যা। হ্যাঁ, ইন্টিজার। এখন হচ্ছে ডব্লিউ এক্স ওয়াই জেড মানে বিভিন্ন মান নিয়ে আমরা করতে পারি। এখন করেন, আপনি করে আমাকে আনসার দেন, এ বি সি ডির মধ্যে আনসার দিবেন। না, ভাইয়া একটা কথা, যে বিভিন্ন মান নিয়ে যদি আমরা করি, তাহলে তো আমাদের ওই যে শর্তগুলো বলছে ডব্লিউ ওয়াই আর এক্স জেড, তো ওই অনুযায়ী আমাদের মানগুলো তো মানে অনেক। হ্যাঁ, ফিক্স নিতে হবে, ওই অনুযায়ী নিতে হবে, শর্ত মিলতে হবে। উপরে দুইটা শর্ত, একবার ইন্টিজার, সেকেন্ড বার এক্স এর বিলো যা নিবেন যাতে ওয়াই ডাব্লুর বিলো তার থেকে ছোট হয়। বুঝতে পারছি? জি ভাই, মানে এই অনুযায়ী তো মানে বিভিন্ন রকমেরই অ্যান্সার আসতে পারে, তো এই অনুযায়ী তো ডি হয় তা না। আপনার যদি আনসার আসে আপনি বলবেন কি আসে, সেটা আপনার জায়গায় আপনি ডি বলবেন। ওকে, বাকিরা
না আপনি আপনার জায়গায় ডি, এই যে বলা শিখতে হবে, আপনি আপনার জায়গায় পাইছেন কি ডি, রাইট? আচ্ছা, বাকিরা মেসেজ দিচ্ছেন কেউ? দেখা যাচ্ছে না, একটু বললে ভালো হয়। আচ্ছা, বি বলছেন কয়েকজন, আর কেউ? এগুলো পারতে হবে, ইজি জিনিস। ভাইয়া ডি। ডি, ওকে, ঠিক আছে, তাহলে আমরা বি ডি মেজরিটি জিনিস এভাবে পাইছি। আমরা এখন চেক করি, দেখেন এই জিনিসগুলো তাহলে আমরা কীভাবে চেক করি। দেখেন আমরা বলছি যে আমাদের যেটা শর্ত মিলতে হবে, এখন আমরা জাস্ট এগুলোকে চেক করলে হবে। আমি আবার অন্য টপিক কিন্তু চলে যাবো, জাস্ট এগুলোকে বলে যাচ্ছি। নেক্সট আমি স্পেসিফিকভাবে কিছু ম্যাথ দিব নেক্সট ক্লাসে, ডেডিকেটেডভাবে, যে ম্যাথগুলো আপনাকে বাসায় করে আসতে হবে, যেগুলো অ্যাডভান্স লেভেলে, মানে কেএমএফ এর ম্যাথ দিব। এখন আপনারা যারা 5LB করছেন, দেখেন কোশ্চেন টাইপের বা দাঁতটাই চেঞ্জ হয়ে গেছে না? মানে কেএমএফ এবং 5LB ডিফারেন্টটা বুঝছি, দাঁত চেঞ্জ হয়েছে কিনা? 5LB যারা করে আসছেন একটু ডিফারেন্ট না? জি ভাইয়া একদম ডিফারেন্ট। সো তার মানে আমি 5LB থেকে করে আসবো, ক্লাসে এসে এটা করবো, দেন আমি পরবর্তী ক্লাসে কিন্তু আবার শুধুমাত্র কেএমএফ বেস দিব, অর্থাৎ অ্যাডভান্স লেভেল, সেগুলো আপনার পারতে হবে। পরীক্ষা হলে কিন্তু এগুলো থাকবে, নট 5LB, সেগুলো শিখতে হবে। আচ্ছা, তাহলে আমি দেখেন আমার শর্ত অনুযায়ী পজিটিভ হইতে হবে। আচ্ছা, এটা আমি যদি ধরেন ডাব্লুর ভ্যালু এক্স নেই, আচ্ছা ধরলাম প্রথমে জিরো দিয়ে চেক করি, যেহেতু জিরো দিয়ে গুণ করার হিসাব আছে, তাহলে আমি ধরলাম এটা জিরো, এটা -1, আবার এটাকেও জিরো ধরি, এটাকে -1 ধরি, সমস্যা তো নেই, সমস্যা আছে? যেহেতু ভিন্ন ভিন্ন শর্ত, রাইট? সমস্যা আছে? শর্ত মিলছে কি না? না ভাই সমস্যা। আচ্ছা, তাহলে ডাব্লুর সাথে ওয়াই, এই যে ডাব্লুর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে 1 হইলো, আর এক্সের সাথে জেড গুণ করে 0 হইলো। এই ক্ষেত্রে আমি দেখতেছি এ বড়। আচ্ছা, তো আমি যদি এবার এটাকে 0 ধরি, এটাকে 1 ধরি, এটাকে 0, এটাকে 1 ধরি, তাহলে দেখেন ডাব্লুর সাথে জেড 0 0 গুণ করলে 0 হইতেছে, এটাকে গুণ করলে 1 হইতেছে। জাস্ট আমি দেখেন, আমি কিন্তু অনেক ভ্যালু চেক করতে হয় না, আমি জাস্ট দুইটা নর্মাল জিনিস আমি চেক করবো কি 0 1 -1 হাফ -হাফ, এই পাঁচটা জিনিসের উপরে চেক করা। দেখেন তো আনসার ডিফারেন্ট হয়ে গেছে কিনা? হয়েছে? জি ভাইয়া হয়েছে। তো আনসার ডি। কথা কি বুঝছি সবাই? জি ভাইয়া। বাকি জি ভাইয়া। হ্যাঁ, তো নর্মাল জিনিস। এখন আমি আর দুইটা মেয়ে দিব, দেন আমরা অন্য টপিকে, অন্য টাইপে চলে যাব। সো ভাইয়া একটা প্রশ্ন ছিল যে যখন আমরা বিভিন্ন নাম্বার ধরে এটাকে চেক করি তখন কি এই পাঁচটা নাম্বারই ফার্স্ট আমরা চেক করবো হ্যাঁ, নাকি এই আমরা পাশে হলে আমার ক্যালকুলেশন ইজি হয়ে যাচ্ছে এবং আমার কনফিউশনগুলো সব পজিটিভ নেগেটিভ সব চেক হয়ে যেতেছে না? জি। সো এটা ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? জিরো দিয়ে চেক করাটা, -1 এগুলো দিয়ে চেক করা ইজি। তো আপনি হাফ টাপ দিয়েও চেক করবেন, অর্থাৎ এটা হচ্ছে আরেকটা। হ্যাঁ, ম্যাথ এগুলোকে বলা হয় কোয়ান্টিটিভ কম্পারিজন। আমি আশা করি ক্লিয়ার হয়েছে জিনিসটা। এবং এই যে এখানে আপনি সিলি মিস্টেক করেন এগুলো থেকে, যে যেহেতু আমার হচ্ছে ধরতে হয় কোনটা চেক করতে হয়, সো সেম এজ ইট ইজ যা শিখছেন। শর্ত হচ্ছে আমার শুধুমাত্র জিরো এর ভ্যালু 0 থেকে 1 বড়, মানে পজিটিভ সংখ্যা হইতে হবে, আর যেখানে এক্স এর ভ্যালু 0 হইতে পারবে না। এবার জাস্ট দুই পাশ মিলিয়ে বলেন অ্যান্সার কী হবে। আনসার বি হবে মনে হয়। ভাইয়া বি, কোয়ান্টিটি বি ইজ গ্রেটার। বি হবে। জি ভাইয়া বি হবে। সবাই বি নাকি? কোনো ভিন্ন মত আছে? না ভাইয়া। নাই। আচ্ছা, তাহলে আমরা চেক করি কি হয়েছে, জিনিসটা দাঁড়াইলো। প্রথমত ভাইয়া চেক করি আপু, এক্স এর ভ্যালু, এ এর ভ্যালু 0 থেকে বড়। আচ্ছা, এ এর ভ্যালু দুই পাশে যেহেতু আছে, দুইটা ধরে নিলাম 1, রাইট? ধরে নিলাম নাকি? আচ্ছা, ধরলাম 1 1। আচ্ছা, তো আমার হিসাবটা কি দাঁড়াবে দেখেন তো, এখানে এ x4, এখানে A4 x4, তার মানে দেখেন তো এক্স এর এখানেও 4, এখানেও A4, তার মানে এক্স আসলে কোনো ইকুয়েশনে কোনো ধরনের হেল্প করতেছে না, মানে চেঞ্জ করতেছে কে আসলে? এ, রাইট? এখানে A4 নাকি? জি। আচ্ছা, আমরা কি করছি, আমরা করছি এইটা
যে আমরা এখানে এরা বসাই দিয়েছি ওয়ান, বসানোর পর এটা ওয়ান হয়েছে, এটা হয়ে গেছে। দেখেন তো ওয়ান বসালে দুই পাশে কি হয়ে যেতেছে, ইকুয়াল হচ্ছে, যদি আমি চেঞ্জ করি যদি দুই বসাই, তাহলে বি বড় হচ্ছে। যদি এবার হচ্ছে দশমিক সংখ্যা বসাই, হাফ বসাই, তখন কে বড় হইতেছে, এটা বড় হইতেছে না এটা বড় হইতেছে, এ বড়। এ বড় হইতেছে। পাওয়ারের উপরে যদি মানে ভগ্নাংশের উপরে যদি পাওয়ার হয়, সেটা বড় হয় না ছোট হয়? ছোট হয়। ছোট হয়। তাহলে এটা কি আনসার বি থাকলো না ডি? ডি। অপরা ভাইয়ারা বুঝছি। জি ভাইয়া। এই যে আমি যে চিন্তা করি নাই, ইন্টিজার শুধু ধরে নিই জিরো থেকে বড় মানে ইন্টিজার, জিরো থেকে বড় বড় মানে যে এটা একটা দশমিক হইতে পারে, এটাও আমার লার্নিং এ আনতে হবে। আমি কি কি ধরতে চাইতেছি বুঝছি। হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। সো প্রথম দিকে ভুল হোক সমস্যা নাই, বাট এগুলো ক্লিয়ার হইতে হবে। সো আমি একদম টাইপ ধরে ধরে শেখাচ্ছি। নেক্সট আমি ডেডিকেটেডভাবে কিছু ম্যাথ দিব 30-40টা নেক্সট ক্লাসে, মানে কোয়ান ক্লাসে। সো ওইগুলো যদি আপনি করে আসেন না, ইনশাল্লাহ এই টপিক আর কোনো প্রবলেম হবে না, বাট করে আসতে হবে এবং আমরা ক্লাসে সলভ করবো। এটাই বললাম যে 5LB থেকে নলেজ নিয়ে আমরা আসার পরে আমাদের কিছু জিনিস গ্যাপ থাকে, যে এই গ্যাপটা আমাদের ক্লাসে ঠিক করতে হবে। আচ্ছা, এবার খোঁজাটা একটু ঝামেলা, তারপরে খুঁজতেছি। আচ্ছা, এটাই করেন, এটা লাস্ট এই টপিকের, দেন আমরা অন্য টপিকে যাব। জাস্ট অপশন দিয়ে চেক করার ট্রাই করেন বেলুনি। না এটা সি হবে। বাকিরা বলেন। কি হবে? আপনারা বেশি চুপচাপ এই ব্যাচটা। আচ্ছা ভাই এটা ডি হবে, ডি। আচ্ছা, আমরা এবার দেখি। দেখেন, প্রথমত হচ্ছে n হচ্ছে একটা নেগেটিভ ইন্টিজার, তাহলে উপরে পাওয়ারটা হচ্ছে নেগেটিভ। ওকে, প্রথমত এ বি ইজ ইকুয়াল টু ওয়ান, আমার শর্ত কি এ এবং বি যাই হোক না কেন এটা আমার ওয়ান হইতে হবে। আচ্ছা, নেগেটিভ ইন্টিজার আমার এটা, এখন আমি এ আর বি হইতে পারে দুইটাই সমান, রাইট? দুইটাই ওয়ান হইলে ওয়ান হবে নাকি? এ আর বি দুইটাই ওয়ান ওয়ান হইতে পারে নাকি? বলেন। আচ্ছা, আবার এ আর বি কিন্তু এ যদি ওয়ান হয় মানে টু হয়, বি হচ্ছে 1/2 হইতে পারে, হইতে পারে না? কারণ দুইটাই তো টু টু কাটাকাটি কাটলে ওয়ান হয় নাকি? হ্যাঁ ভাই, আমার আচ্ছা, দুইটা একবার negative এ one যদি হলো। ওয়ান ধরি, বি এর ওয়ানের যদি নেগেটিভ ওয়ানও ধরি, ওয়ান নেগেটিভ ওয়ান, তাহলে দুইটা সমান। এখন আমি যদি ভগ্নাংশ চেঞ্জ হয়ে যায়, তখন কি সমান থাকতেছে না চেঞ্জ হয়ে গেছে? সমান থাকতেছে। কিভাবে সমান থাকে? যদি এখন এ এর বেলা টু হয় আর বি এর বেলা মাইনাস হাফ মানে হাফ হয়, তখন কি সমান থাকতেছে? তখন সমান থাকতেছে না। তো তার মানে কি, আমি এই যে এইটা দেখি, দেখেন আমি কিন্তু অনেকভাবে চিন্তা করতে পারতাম, রাইট? কিন্তু আমার জাস্ট নর্মাল জিনিস, আমি জাস্ট 0 1 হাফ টু ও মাইনাস হাফ এইগুলোর মধ্যে আমি থাকতেছি, মানে আমার ব্রেনটাকে এখানে ফিক্স করতেছি। তার কারণে হয়ে যেতেছে কি, আমার আনসারটা ইজিয়েস্ট ওয়েতে তাড়াতাড়ি হইতেছে। আমি কি বুঝাতে পারতেছি কীভাবে চিন্তা করব? জি ভাইয়া।
বাকিরা বুঝছেন? ভাইয়ারা কেউ একজন কনফার্ম করুন, বুঝছি। আচ্ছা ভাইয়া, এই যে এ সমান আপনি এই যখন 2 ধরলেন, বি হাফ, মানে মানে এটা আমার কি তো ইকুয়াল টু 1 হইতে হবে। তো আমি যদি এ 2 ধরি, বি হাফ ধরতে হবে না, কারণ 2 টু কাটা। আচ্ছা এ আর বি সমান সমান 1 হইতে হবে কিন্তু গুণফল। আবার আমি যদি এ হাফ ধরি, বি তো 2ই ধরতে হবে। আমি এখানে এ হাফ না ধরে আমি 1/5 ধরলাম, বি তখন 5 হইতে হবে, কাটাকাটি করে তো 1ই হইতে হবে। আমার শর্ত কিন্তু মিলতে হবে। দেন আমি ভ্যালুগুলো যেভাবে ধরছি শর্ত কিন্তু মিলছে, দেন আমি এখানে জাস্ট চেক করছি। বুঝতেছি? জি ভাইয়া, বুঝতেছি। ওকে। সো এটাকে আমরা বলি হচ্ছে, আমরা ভেরিয়েবল টাইপের ম্যাথ যদি আমরা চিন্তা করি যে আমরা ভেরিয়েবলটাকে চিনতে হবে, দেন আমাকে এটাকে গেস করতে হবে। ক্লিয়ার? এইটুকু শেষ? জি ভাইয়া। ওকে ওকে। এগুলো কিন্তু আমরা আবার ক্লাসেও ছিল, রেকর্ডিং ক্লাসেও ছিল, যে আমাদের বেসিক জানার জন্য কেউ দরকার। সো আমরা তারপরেও আমরা ডিসকাশন করতেছি জাস্ট একটু হেল্প করার জন্য। এবার আসি, আমরা নর্মাল জিনিস লাগবে। ধরেন আমার কাছে কয়েকটা সংখ্যা আছে, ধরেন আমার কাছে সংখ্যা আছে, এই যে যেমন আমি বললাম যে আমার সংখ্যা আছে 7 থেকে 20 পর্যন্ত, অথবা আমাকে বললাম যে 120 থেকে 837 পর্যন্ত ভিতরে কয়টা সংখ্যা আছে। আর এটা কেন লাগবে? আমরা জানি প্রবাবিলিটি বলেন বা ভবিষ্যতে যদি টোটাল সংখ্যা বের করতে হয় যে এখানে আসলে কয়টা সংখ্যা আছে, তখন আমার দেখেন 120 থেকে 883 ম্যানুয়ালি যদি আমি হিসাব করি কয়টা সংখ্যা আছে, এটা আমার জন্য একটু টাফ। আমি কয়টা সংখ্যা, মানে আমি একটু ভুল হইতে পারে, এদিক সেদিক হইতে পারে। এই জিনিসটা আমার জানতে হবে কেন। আমার অনেক সময় লাগবে যে নিচে টোটাল সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, টোটাল সংখ্যা এখানে কত আছে আমি তো জানি না। দ্যাটস ওয়াই কোনো একটা সংখ্যার মধ্যে টোটাল কয়টা সংখ্যা আছে এটা বের করার জন্য, এটা আবার দুইটা ওয়ার্ডে আছে, একটা হচ্ছে ইনক্লুসিভ, একটা হচ্ছে এক্সক্লুসিভ। ইনক্লুসিভ হচ্ছে যদি এই লোয়ার লিমিট এবং আপার লিমিট সহ টোটাল কয়টা সংখ্যা আছে সেটা বের করতে বলে, সেটা হচ্ছে ইনক্লুসিভ। লোয়ার লিমিট এবং আপার লিমিট বাদে কয়টা সংখ্যা আছে, অর্থাৎ দুইটা বাদ দিয়ে কয়টা আছে, এটাকে বলা হয় এক্সক্লুসিভ। যেমন আমি যদি বলি 1 থেকে 10 পর্যন্ত কয়টা সংখ্যা আছে, আমরা জানি 1 থেকে 10 পর্যন্ত 10টা সংখ্যা যদি ইনক্লুসিভ হয়। আর যদি 1 থেকে 10 বাদ দিয়ে দিই, মানে 1 আর 10 বাদ দিয়ে দিই, এক্সক্লুসিভ হয়, তখন আমরা জানি 8টা সংখ্যা। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? সূত্র হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1, এটা হচ্ছে ইনক্লুসিভ। যেমন আমি যদি বের করি, লাস্ট বিল হচ্ছে 10, ফার্স্ট বিল হচ্ছে 1 প্লাস 1, তার মানে দেখেন 1 1 কাটা 10, তার মানে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা 10টাই আছে। এরকম আমি যে কোনো জিনিস, তার মানে আমি যদি বের করতে চাই যে কোনো, যেমন 120 থেকে 800 কয়টা সংখ্যা আছে, তার মানে 837 ডিভাইড বাই 120 প্লাস 1, এটা হচ্ছে আমার ইনক্লুসিভ। যদি এক্সক্লুসিভ বলি তখন হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট মাইনাস 1। যেমন আমি যদি 1 থেকে 10-এর চিন্তা করি, 10 মাইনাস 1 মাইনাস 1, তার মানে 8। সেম জিনিস আমি যদি এক্সক্লুসিভ বলতাম তখন 837 মাইনাস 120 মাইনাস 1। কথা কি বুঝছি? ঠিক কয়টা সংখ্যা আছে? ক্লিয়ার সবাই? জি ভাইয়া, ক্লিয়ার। সো এটা আমার নেক্সট জীবনের অনেক প্রয়োজনে লাগবে। সো আমার এটা এখন থেকে জেনে নিতে হবে। এবার আসি, এই যে সংখ্যাগুলো পাইলাম, এই সংখ্যাগুলো যদি আমি বলে ভাই এবার যোগ করে দাও, 120 থেকে 837 পর্যন্ত সংখ্যাগুলো যোগ ফলো বের করে দাও, অথবা আমাকে বললে 1 থেকে 100 পর্যন্ত যোগ করে দাও, অথবা 1 থেকে 50 পর্যন্ত যোগ করে দাও, অথবা 1 থেকে 10 পর্যন্ত যোগ করে দাও। এই যে যোগ ফল, এখন আমি ম্যানুয়ালি যোগটা আর করবো না, আমি ধারাগুলো শিখতে হবে। সো আমি যে দুইটা ফর্মুলা শিখবো যোগ ফলের জন্য, আমার যে কোনো ফর্মুলা আমার এটা কাজে দিবে। দুইটা ফর্মুলা কি? প্রথম হচ্ছে সংখ্যাটা যদি 1 থেকে শুরু হয়, অবশ্যই 1 থেকে শুরু হইতে হবে, অবশ্যই ওয়ার্ডটা বলছে অবশ্যই 1 থেকে, তখন হচ্ছে যোগফলটা হয় যে সাম ইজ ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। যদি ধরেন 1 থেকে 10 বললাম, তাহলে হচ্ছে n এর বিল হচ্ছে 10, 10 ইন্টু 10 প্লাস 1 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 10 ইন্টু 11 ডিভাইড বাই 2, তার মানে আমি এখানে দেখা যাচ্ছে যে 55। তো আমি নর্মালি যদি সংখ্যাটা অবশ্যই 1 থেকে শুরু হয় তখন আমি এই যুগটা করতে পারি, এবং এগুলো কিন্তু বেসিক জিনিস। আমি আবার বলতেছি এগুলো জিআরই লাইফের পরবর্তী ধাপে প্রত্যেকটা সময় লাগবে। বাট এখন আপনি যেটা শিখতেছেন সেটা হচ্ছে যে আমি একদম বেসিক কোর, একদম বেসিকগুলো শিখে শিখে যাইতেছি, এবং এগুলো রিভিশন হইতেছে। আমি আবারও বলতেছি, যারা ক্লাস বাসায় করছেন রেকর্ডিং তাদের জন্য রিভিশন হইতেছে, আর যারা করেন না তাদের জন্য তো কিছুই না। ওকে, ঠিক আছে। ভাইয়া, কোশ্চেনে যদি ইনক্লুসিভ অথবা এক্সক্লুসিভ মেনশন করা না তো তাহলে ইনক্লুসিভ, মেনশন না করলে ইনক্লুসিভ। ওকে। ঠিক আছে সবাই? আচ্ছা, যদি 1 থেকে শুরু না হয়, আচ্ছা যারা ভিডিও ক্লাস করছেন তারা বলতে পারবেন, যদি 1 থেকে শুরু না হয় সংখ্যাটা হচ্ছে ধরেন 2 থেকে শুরু হয়েছে, 2 থেকে 10 পর্যন্ত সংখ্যার যোগফল, অথবা 8 থেকে 30 পর্যন্ত যোগফল, তাহলে সূত্রটা কি বলেন তো সামের? লাস্ট প্লাস ফার্স্ট হুম ওটা হুম বাই 2 1 থেকে
multiplication last minus first by d plus 1. এই তো পারছেন। দেখছেন যারা পড়াশোনা করেন জিনিসটা এটা দুনিয়ার যে কোনো সামের ক্ষেত্রে কাজে লাগবে, যে কোনো সাম। মানে আপনি 1 থেকে 10-এর সামেও লাগবে, বাট আমরা 1 থেকে হইলে আমি নর্মাল ফর্মুলাটা ইউজ করে দেবো। আর যে কোনো সাম ধরেন 8 থেকে 30 বললাম, তাহলে হচ্ছে 8 মানে 30 প্লাস 8 ডিভাইড বাই 2, এটার সাথে জাস্ট গুণ করবো কি 30 মাইনাস 8 ডিভাইড বাই ডি মানে ডিস্টেন্স। 8 এর পরে 9 যদি ধারা হয় তাহলে নিচে ডি এর ভ্যালু 1 প্লাস 1 জাস্ট করে ফেলবো, হয়ে গেছে। যদি এখন আমাকে যদি বলে 7, 14, 21 এরকম ডট 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 ধরো হচ্ছে 811 পর্যন্ত বলে, তখনও কিন্তু আমি বের করতে পারবো। জাস্ট লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি এর জায়গায় শুধুমাত্র 7 যত গড় ডিফারেন্স আছে সেটা, তার মানে জুনিয়র যে কোনো ধরনের ফর্মুলা আমি এটার মধ্যে ফেলাইতে পারবো। সো এটা কিন্তু মনে রাখা বাধ্যতামূলক, মানে যদি বারবার বলে যান লাগবে, এগুলো কিন্তু লাগবে। কারণ আপনি প্রবাবিলিটি করেন, প্রবাবিলিটি বলবে যে এখানে 7-এর গুণিত করার সম্ভাবনা কত, টোটাল সংখ্যা তো ভাগ করতে হবে, বা যোগফল হলে যোগ করতে হবে। সো এগুলো বেসিক ফাউন্ডেশন। ক্লিয়ার সবাই? হ্যাঁ, ডিস্টেন্স যদি মানে সমান না থাকে, ধরেন এই যে 7, 14, তারপর যদি না না, সমান না থাকলে ধরাতে পড়বে না। তখন আপনাকে এমন কোনো ম্যাথ দিবে না যে 100টা ম্যাথ, তখন হয়তো বা 5টা সংখ্যা দিলে 5টা সংখ্যা ডিফারেন্ট ডিফারেন্ট হবে। অবশ্যই সূত্র কখন হয়, সূত্র তখনও হয় যখন একটা নির্দিষ্ট জিনিস ফলো করে যাইতেছে, রাইট? জি ভাইয়া। তো এটা ডিস্টেন্স সমান হইলেই তো সূত্র, নাকি? এই তো ভাইয়া, মানে সমান না হলে না হলে আপনি ম্যানুয়ালি করতে পারেন, ম্যানুয়ালি কোনো ম্যাথ আসে নাই, তার মানে আপনি আমাকে বিশ্বাস করতে হবে যে আসে না। জি ভাইয়া। ঠিক আছে, অবশ্যই। বুঝতে পারছি সবাই? সবাই বুঝছে এটা? জি ভাইয়া। আচ্ছা, এবার আসে হচ্ছে ইন্টারভাল। ইন্টারভাল বলতে আমাকে অনেক সময় ম্যাথ আসে, আসে বলতে আমি সরাসরি বলে দেয় এরকম যে ভাই ওকে ঠিক আছে, তোমার কাছে সংখ্যা আছে 10 থেকে ধরো 1 লাখ, এর মধ্যে 17-এর গুণিতক কতগুলো আছে, 17-এর গুণিতক কয়টা সংখ্যা আছে। এই যে এই ইন্টারভালগুলো বের করতে বলে, তো ইন্টারভালের সূত্র হচ্ছে যে কয়টা আছে গুণিতক, মাল্টিপল অফ কয়টা সূত্র আছে। তো এটার সূত্র হচ্ছে লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ডি, ডি মানে সেম, ইন্টারভালটা কত 7 দিয়ে প্লাস 1, এটার যে ইন্টিজার ভ্যালুটা সেটাই। কেমন ম্যাথ আসতে পারবে, এটার টাইপের ম্যাথ কেমন আসতে পারে, তাহলে আমি একটু চেক করাই ম্যাথ কেমন আসে। ধরলাম আচ্ছা, এটা আগে বলেন, এটাই বলেন আগে, আমরা অলরেডি পড়ে গেছি, বলেন এটা কি অ্যান্সার হবে। বলেন কি হবে। বুঝেন নাই কোশ্চেন, কি বুঝতেছেন না কেউ? না ভাইয়া। বলছে আফটার হার গ্রাজুয়েশন ই অ্যাটেন্ডেড হার ক্লাস রিইউনিয়ন ওয়ান্স এভরি ইয়ার, দ্য ফার্স্ট রিইউনিয়ন শি ওয়াজ অ্যাটেন্ড, ফার্স্ট হচ্ছে এফ, লাস্ট হচ্ছে এল, তাহলে টোটাল ফার্স্ট এবং লাস্টের মধ্যে কতগুলো সংখ্যা আছে বলছে, কত আফটার দ্য নাম্বার অফ কতগুলো সংখ্যা আছে। সূত্র কি বলছিলাম, সূত্র ভাইয়া L minus লাস্ট মাইনাস ফার্স্ট এরপর প্লাস 1, আর এই পাশে বলছে লাস্ট মাইনাস ফার্স্ট, সূত্রটা কি তো আসছে, তাহলে এটা বড় কি, এটা বুঝেন না? ভাইয়া ইজি যেগুলো মানে ক্যাপচার করতে খুবই টাফ হয়ে যেতে। তাও এই যে প্র্যাকটিস করতে হবে, বাট জিনিসগুলো কিন্তু আমি যা পড়ে তাই আসতেছে, এবং আমি মিলাই মিলাই দিচ্ছি কিন্তু, রাইট? জি সো ভাইয়া। এই যে ফর্মুলাটা আপনাকে তো সরাসরি ফর্মুলা বলবো না, এই যে এটাই তো সরাসরি বলে দিচ্ছে লাস্ট মানে এল, ফার্স্ট মানে এফ, তাহলে নাম্বার কতগুলো আছে এই তো মাত্র শিখাইলাম। যদি আমাকে স্পেসিফিক বলে না দেওয়া থাকে তাহলে এটা ইনক্লুসিভ ধরবো নাকি। জি ভাই। বাকিরা বুঝছেন ম্যাথটা? জি ভাই, বুঝতে পারছি। জি ভাই, জি ভাই। আচ্ছা, যেটা আমি চেক করতে যাচ্ছিলাম ম্যাথ ইনক্লুসিভ মানে কতগুলো সংখ্যা আছে মাল্টিপল অফ, হ্যাঁ, তাহলে আমরা যদি দেখি
ওকে, দেখেন তো কোশ্চেনটা চিনেন কিনা, ফর্মুলা যেভাবে বলছি বুঝতেছেন কিনা। জি ভাই, এই যে মাত্র যে ফর্মুলা দিয়ে করাইছেন এইটাই। তো করেন। ফর্টি দিয়ে ভাগ করলে তো বড় সংখ্যা পাওয়া যাবে 15 এর চেয়ে। সেই হিসাবে তো এ হওয়ার কথা। জি ভাইয়া, এই হওয়ার কথা, এই হবে। সবাই বলেন, ফর্মুলা ইউজ করে ফেলা দেন তাও হবে, সমস্যা নেই। এ হইলে এ, মানে আমার কথা হচ্ছে আমি এই যে যেমন আনসার এ, আচ্ছা আমার কথা হচ্ছে জিনিসটা বুঝছেন কিনা আপনি, ফর্মুলা ঠিক কিভাবে কাজ করে। জি ভাইয়া। বাকিরা ভাইয়াদের মধ্যে একজন তো ক্লিয়ার করেন, দুই দুই পক্ষ হ্যাঁ থেকে। একটু বুঝিয়ে দেন। এখানে ফর্মুলা কি ছিল আপু, যদি আমার যদি ইন্টারভাল 14 মাল্টিপল, মানে 10,000 থেকে 25,000 মধ্যে 14 মাল্টিপল কতগুলো আছে, মানে 14 দিয়ে ভাগ যে কতগুলো সংখ্যা আছে, কোশ্চেনটা বলছে এটা। আর এটার জন্য আমি সূত্র কি বলছি, লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইডেড বাই ডি প্লাস 1, রাইট। লাস্ট মাইনাস ফার্স্ট মানে 25,000 মাইনাস 10,000 ডিভাইড বাই 14 প্লাস 1, এটা একটা। আর 26,000 মাইনাস 10,000 ডিভাইড বাই 15 প্লাস 1, এটা একটা। যার মধ্যে ইন্টিজার ডেটা যার বেশি সেটাই, বুঝছি। ভাই এখানে ডি হবে কোনটা? ডি মানে কি, ডিস্টেন্স। ডিস্টেন্স কত করে, মাল্টিপল অফ কত, 14, এখানে মাল্টিপল অফ 15। 15। 15 মাল্টিপল মানে কি, 15 পরে পরের 15 পরের 15, এইভাবেই তো। তো ডিস্টেন্স 15 করে না, তাহলে মাল্টিপলটা হবে ডিসটেন্স। সেটাই তো বললাম ইন্টারভাল। আমি কিন্তু বলছি সূত্রের মধ্যে বলছি লাস্ট মাইনাস ফার্স্ট ডিভাইড বাই ইন্টারভাল প্লাস 1। ইন্টারভাল মানে কি, কত ও পর পর। আচ্ছা, ক্লিয়ার? জি ভাই বুঝছি। Yeah. ভাইয়াদের মাঝে কেউ একজন ক্লিয়ার? বুঝতেছি আমি কি পড়াচ্ছি, এই কথা বলেন। ভাইয়াদের কি নাই? আচ্ছা, এবার আসি মেইন ফ্যাক্টর। এইটা আমাদের এগুলো জানতে হবে। এই টপিকের মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস যেটা, এই এখন থেকে যেগুলো পড়াবো এগুলোর একটা মেথড আসবে বের ফেলে, মাস্ট বি। মানে তার মানে আমার এগুলো ভালোভাবে জানতে হবে। সো এটা কি, জিনিসটা কি আমি খেয়াল করি। কোনো একটা সংখ্যাকে এখানে আমি যদি বলি ফ্যাক্টর কারা, আসলে ফ্যাক্টর বলতে ধরেন আমার কাছে সংখ্যা আছে 10। কোনো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ যাবে সবগুলো তার ফ্যাক্টর। যেমন 10কে 1 দিয়ে ভাগ যায়, 10কে 2 দিয়ে ভাগ যায়, 10কে 5 দিয়ে ভাগ যায়, 10কে 10 দিয়ে ভাগ যায়। এই প্রত্যেকটা এক একটা ফ্যাক্টর। মানে কোনো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় সবগুলো তার ফ্যাক্টর। একত্রে একসাথে বলা হয় ফ্যাক্টরস। তার মানে কোনো একটা সংখ্যাকে যতগুলো সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলো হচ্ছে ফ্যাক্টর, একত্রে বলতেছি তাকে ফ্যাক্টরস। আচ্ছা, এখন পরীক্ষা হলে বলা যায় যে আচ্ছা ঠিক আছে ভাই তোমার 10-এর কয়টা ফ্যাক্টর আছে বলো। আমরা তো ওই যে বের করে ফেলছি 10-এর 4টা ফ্যাক্টর, ওকে গুড। কিন্তু পরীক্ষা হলে তো এটা বলবে না, বলবে যে 3600-এর কতগুলো ফ্যাক্টর আছে। তার মানে আমি এখন কি বলবো যে 36-এর একটা, তারপর 2 দিয়ে যাবে, তারপর 4 দিয়ে যাবে, তারপরে যদি 3 দেওয়া যেতে পারে, তো আমি তো এখানে মিস করব। এই যে আমি যে পারবো না, এইটার জন্যই একটা জিনিসটা প্রসেস আসছে, সেটাকে বলা হয় প্রাইম ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ এই সংখ্যাটাকে ক্ষুদ্র এককে এমনভাবে সাজাবো যে, ধরেন হচ্ছে প্রাইমের গুণিতক দিয়ে এমনভাবে সাজাবো যে সবগুলো, ধরেন আমি 2 এর পাওয়ার এটা, 3 এর পাওয়ার এটা, 4 এর পাওয়ার এটা, অর্থাৎ এই যে প্রাইমের সংখ্যাকে এমনভাবে গুণফলে সাজাবো যে এটার মাল্টিপল আসলে এটাই। অর্থাৎ সংখ্যাটাকে একদম প্রাইম আকারে ভাঙিয়ে ফেলবো, তখন আমি হচ্ছে তার একটা ফ্যাক্টরস বা ভেক্টর। এই যে প্রাইম আকারে ক্ষুদ্র আকারে ভাঙতেছি সেইটার নাম হচ্ছে প্রাইম ফ্যাক্টরাইজেশন। আমি ভাঙবো কীভাবে, কীভাবে ভাঙি দেখি। 3600-কে ভাঙা যায়, আমি ক্ষুদ্রকে ভাঙলাম, আমি ধরলাম 100 × 36 ভাঙলাম।
তার মানে 3600-কে 100 × 36 ভাঙা যায়। দেন এইটা গুণ করা যে কথা, এটা একই কথা। এবার 100-কে লেখা যায় 10 × 10, আর 36-কে লেখা যায় 6 × 6, একই কথা। এই চারটা গুণ করা যে কথা, এটা একই কথা। আচ্ছা, 10-কে লেখা যায় 5 × 2। আমি ছোট করতেছি কেন? যতক্ষণ না পর্যন্ত সংখ্যাগুলো প্রাইম সংখ্যা আসতেছে ততক্ষণ আমি গুণ করতেছি। সেম 5 × 2, 6-কে লেখা যায় 3 × 2, এই 6-কে লেখা যায় 3 × 2। তার মানে এই যে এই সংখ্যাগুলো সবগুলো যদি গুণ করতাম, এটা 3600 আসবে। তার মানে দেখেন এখন আর এটাকে ভাঙা যায় না, এটা চলে আসছে একদম প্রাইম সংখ্যাতে। যে 5 একটা প্রাইম সংখ্যা, 2 একটা প্রাইম সংখ্যা, 3 একটা প্রাইম সংখ্যা। এখন যদি বলো প্রাইম সংখ্যা কি, প্রাইম সংখ্যা যে সংখ্যাকে অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তো আমি প্রাইম সংখ্যাটা পাইছি। তো প্রাইম সংখ্যার পরে এবার আমি এটাকে ক্ষুদ্র করে সাজাবো, যে 5 আছে 2টা, 3 আছে 1টা 2টা, 2 আছে 1 2 3 4টা। অর্থাৎ এই সংখ্যা যে কথা গুণফলটা, এটা আলটিমেটলি এটাই। তার মানে এই যে ক্ষুদ্র এককে ভাঙা ফেলছি, এই প্রসেসটাকে বলতেছি প্রাইম ফ্যাক্টরাইজেশন। অর্থাৎ আমাদের সব সময় যখনই আমরা ফ্যাক্টরস বের করতে বলবে, প্রাইম ফ্যাক্টরস বের করতে বলবে, অবশ্যই এই প্রাইম ফ্যাক্টরাইজেশন পার্টটা কমপ্লিট করতে হবে। কথা কি বুঝছি কি বলছি? জি ভাইয়া। আচ্ছা, এখন এখান থেকে কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে বলো যে এই যে নাম্বার অফ ফ্যাক্টরস কয়টা। ভাই, নাম্বার অফ ফ্যাক্টর বের করার ফর্মুলা হচ্ছে এই যে ক্ষুদ্রকে ভাঙার পরে তার পাওয়ারগুলোর সাথে 1 যোগ করব, 2-এর সাথে 1 যোগ করব, করে গুণ করব, 2-এর সাথে 1, 4-এর সাথে 1, অর্থাৎ তার মানে আলটিমেটলি 3 × 3 × 5, 3 × 5 = 15, 3 × 15 = 45। এই 36-এর ফ্যাক্টরস হচ্ছে টোটাল 45টা। কথা কি বুঝছি? জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা, যদি বলে প্রাইম ফ্যাক্টর কয়টা, তাহলে প্রাইম ফ্যাক্টর হচ্ছে মাত্র 3টা, 5 3 2। প্রাইম ফ্যাক্টর হচ্ছে এই যে প্রাইমগুলো, তাহলে 3টা, 2 আছে 3 আছে 5 আছে 3টা। তার মানে প্রাইম ফ্যাক্টর হচ্ছে ভাঙার পরে যে প্রাইমগুলো পাবো কয়টা, এগুলো হচ্ছে 3টা। আর যদি দেখি যে গুণ করতে এটা, এবার যদি টোটাল ফ্যাক্টর করে, যদি একমাত্র টোটাল ওয়ার্ডটা থাকে, তখন কি করব, ফ্যাক্টর যেটা বেরোবে 45-এর সাথে 2 গুণ করে দিব, তাহলে আসবে 90। 2 গুণ করে কেন গুণ করবো? টোটাল ফ্যাক্টর বলতে বোঝায় এখানে নেগেটিভ আছে পজিটিভ আছে। কারণ আমরা এই যে 10 10 100, আমি যদি -10 করতাম তাও কিন্তু 100 আসতো। তার মানে এই যে নেগেটিভগুলোকে আমার কাউন্ট করতে হবে যদি আমি টোটাল ওয়ার্ডটা থাকে। যদি টোটাল ওয়ার্ডটা না থাকে, আমার সরাসরি যেটা আসছে সেটাই। 3টা পর বাসন বুঝছি, জি ভাইয়া, বুঝতে পারছি। ভাইয়েরা বুঝছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে না, ভাইয়েরা একজন কনফার্ম করিয়েন, বুঝছেন? আচ্ছা, যদি এখন আমি ম্যাথ দেখাই যে আমি ম্যাথ কিভাবে আসতে পারে। এটা করেন, এক পাশে 27-এর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর, আর এক পাশে 18-এর নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর করেন। হ্যাঁ 18 হ্যাঁ, বি হবে। ভাইয়া এটার আনসার বি হবে, কিন্তু আমার সবসময় যেটা একটু কনফিউশন হয়, প্রাইম ফ্যাক্টর আর হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। একই কথা, দুইটা তো একই কথা। ডিস্টিং মানে ভিন্ন ভিন্ন প্রাইম ফ্যাক্টর, আর প্রাইম ফ্যাক্টর একই কথা। কথার মারফেস জিনিসটা বেসিক বুঝেন। প্রাইম ফ্যাক্টর মানেও কয়টা প্রাইম ফ্যাক্টর আছে, আর ডিস্টিং মানে তো ভিন্ন ভিন্ন কয়টা আছে, তাই না? ভিন্ন ভিন্ন থাকলেই তো প্রাইম ফ্যাক্টর হবে নাকি? ভাইয়া এই কোশ্চেনটাতে আমার একটু সমস্যা হয়, আমি একটু বলি ভাইয়া। এখানে যেরকম এই যে এই কোশ্চেনটাতে দেওয়া আছে দ্য নাম্বার অফ প্রাইম ফ্যাক্টরস অফ 27, হুম তো এইখানে হচ্ছে ভাইয়া যে আমরা যে করতেছি, যে এখানে আমরা প্রাইম ফ্যাক্টর করার পরে আসতেছে 3 আর ওই পাশে আসতেছে 2 আর হচ্ছে 3 হুম তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু মানে আপনার আগের ভিডিওটা আমি দেখেছি, তো ওইখানে হচ্ছে করলে বি ইজ কোয়ান্টিটি, বি হচ্ছে গ্রেটার হয়, যেহেতু এখানে 2টা প্রাইম ফ্যাক্টর আর এই পাশে একটা। হুম কিন্তু সেম এই কোশ্চেনটা ভাইয়া কেএমএফ এর আরেকটাও আমি মানে ইয়েতে দেখছি, সেম এই কোশ্চেনটাতে ওইখানে দেওয়া হচ্ছে দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর। তো ওরা ওইখানে হচ্ছে আবার দিতেছে হচ্ছে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর একটা 1, মানে ওদের ইকুয়েশনটাতে মানে সলিউশনটা দেখেছিলাম, আর এই পাশে দিয়েছে ডিস্টিংক্ট প্রাইম ফ্যাক্টর 2টা। হুম কিন্তু ভাইয়া মানে এটার মধ্যে একটু কনফিউজিং হয়ে কিভাবে? একই তো আনসার, আপনি তো একই আনসার বের করলেন।
ওরা যেটা বের করে সেটাই তো। আচ্ছা আমি আপনার দেখাই, শুনেন ডিস্টিংক্ট ওয়ার্ডটা কি? ডিস্টিংক্ট মানে ভিন্ন ভিন্ন, রাইট? পৃথক পৃথক। আচ্ছা পৃথক পৃথক। আচ্ছা 27-এর আমি পাইতেছি 3 কিউব, 18-এর পাইতেছি 9 হচ্ছে 3 স্কোয়ার ইন্টু 2। ডিস্টিংক্ট মানে পৃথক পৃথক। প্রাইম, আচ্ছা নর্মালি এটাও বের করার জিনিস হচ্ছে নাম্বার অফ প্রাইম ফ্যাক্টর। কয়টা প্রাইম আছে এখানে? 3 হচ্ছে, একটা আছে। নাম্বার অফ একটা। প্রাইম ফ্যাক্টর 18 আছে, দুইটা আছে। সেম জিনিস ডিস্টিংক্ট মানে এখানে একটা আছে, এখানে 3 আর দুইটা আছে, একই জিনিস। মানে এটা কি তাহলে মানে সেম সেম কোশ্চেন? সেম, বাট আপনাকে কোশ্চেনটা অন্যভাবে বললো। এইটাই জিনিসটা তো আপনি বেসিক বুঝে এই নিচ্ছেন, এই ক্লিয়ার? জিনিসটাই ভাইয়া ধরতে পারিনি, কালকে আমি ভাবছি এটা জিজ্ঞেস করবো। সো এটা জিনিস তো সেম, রাইট? জাস্ট লজিক্যাল চিন্তা করেন, জিনিস সেম না? নাম্বার অফ ভিন্ন, নাম্বার অফ এটা। আমি তো যেহেতু প্রাইম ফ্যাক্টর বের করা মানেই ভিন্ন ভিন্নটা বের করা। আচ্ছা যদি এরকম হইতো 3 আর 3 তখন কি আর ভিন্ন ভিন্ন হইতো? তখন তো আলটিমেটলি এটাই বানাই ফেলতেন, তাহলে তো একই একটা থ্রি টু। জিনিসটা। কি বুঝছি? হ্যাঁ হ্যাঁ জি ভাই, এখানে একটা কোশ্চেন আর কি একটা ব্যাপার আছে মানে ক্লিয়ার সবাই? কেন হচ্ছে আনসার বি? দুইটা আছে, ক্লিয়ার কিনা? জি ভাইয়া। এটা করেন। ভাইয়া এটা কি করবো কিভাবে? করেন আগে প্রাইম ফ্যাক্টরাইজেশন বের করেন, ক্ষুদ্র এককে যতক্ষণ পর্যন্ত প্রাইম দিয়ে ভাগ যায় এটা আলাদা করেন যেভাবে বের করছি। তার প্রোডাক্ট মানে গুণ, তার মানে ডিফারেন্ট প্রাইম ফ্যাক্টর, মানে যেগুলো প্রাইম ফ্যাক্টরগুলো আছে সেগুলোকে গুণ করে আনসার বলবেন। আগে তো প্রাইম ফ্যাক্টরগুলো বের করতে হবে, সেটা করেন। হ্যাঁ 42। একজন বাকিরা সি নাম্বার আনসার। সি নাম্বার। ওকে, সবার হয়েছে। বলেন তো কেমনে করছি? হ্যাঁ 42। পারছি সবাই? জাস্ট ক্ষুদ্রতম ভাঙার পরে কি কি আসে এটা জাস্ট বলেন, কি আসে? হ্যাঁ ভাঙার পরে 7 3 2 আসে, এই তিনটাকে গুণ করে হচ্ছে তারপরে হ্যাঁ, আর উপরে কি কি আসে? 7-এর উপর পাওয়ার? ভাইয়া 7 উপর পাওয়ার 2, 3 এর উপরে 2 আর হচ্ছে 2 এর উপর ওকে 12 পেপার 3। 2 এর উপর 1। 1 না 3 আছে, যাই হোক আপনার কি বোঝায় না। আচ্ছা ঠিক আছে, সো আমরা তাহলে বুঝছি যে এটা গুণফল করতে হবে, প্রোডাক্ট মানে গুণ, প্রোডাক্ট মানে গুণ। আচ্ছা তাহলে আমরা এটা পারছি, রাইট? আচ্ছা সো আমরা যদি আরেকটু দেখাই, ধরেন হচ্ছে এটা, আচ্ছা এটা একটু আচ্ছা এটা করেন। এখানে বলছে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর, মানে সর্বোচ্চ প্রাইম ফ্যাক্টরটা বের করতে বলছে। উপরে এই পাশে বসবে, আর এটা হচ্ছে 15-এর সাথে কম্পারিজন করবেন। বলেন কি হবে আনসার?
বাকিরা বলেন। না এটা এ গ্রেটার এ গ্রেটার A। ভাইয়া এটা বি ইজ গ্রেটার। এ আচ্ছা, গ্রেটার হবে যারা আচ্ছা যারা বি গেটার বলছেন তারা বলে দেন তো কেন এ গেটার না ওনাদের। ভাইয়া এটা হচ্ছে এখানে প্রাইম ফ্যাক্টর বলতে এখানে 11 আর 13 আছে। এন এর ভ্যালুটা যদি আমি এখানে গ্রেটেস্ট প্রাইম বলতে 15 আবার ভাঙা যায়, 3 5 15, তো এটা আবার ক্ষুদ্র হয়ে যাচ্ছে। তাই এখানে গ্রেটেস্ট হচ্ছে 13, আবার বি তে দেওয়া আছে হচ্ছে 15। তাহলে এন এর যদি সর্বোচ্চ ভ্যালু 13 হয় আর বি তে 15, তাহলে কোয়ান্টিটি বি। কি বলো? ওকে, হয়ে গেছে। যারা এ বলছেন বুঝছেন, জাস্ট প্রাইম ফ্যাক্টর, গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টরটা খুঁজতে বলছে, বুঝছি। গ্রেটেস্ট প্রাইম সংখ্যাটা কত? 11 13 আর 15কে কিন্তু 3 আর 5 দিয়ে ভাঙা যায়, তার মানে গ্রেটেস্ট কে হইতেছে 13 না? জি ভাইয়া। বাকিরা রেসপন্স করেন। বুঝছি আপু যেটা বলছে। জি ভাইয়া বুঝছি। ভাইয়া একটু আগের যে প্রবলেমটা দেখাইছেন ওইটা একটু আরেকবার জি একটু ভাইয়া। দেখান না, এটা একটু ভুল হয়েছে মনে হয়। ভুল হয়ে ধরেন মানে আপনি এটাকে আমার- ভাঙেন না, এই যে ধরেন 28, এটা এটা হচ্ছে একটা একটু ক্যালকুলেটর লাগবে, যেহেতু একটু কঠিন ম্যাথ বলছে, মানে ভ্যালুটা একটু অন্য হবে দিয়েছে, আপনি একটু ভাঙেন। ধরেন হচ্ছে 35 28, এটাকে আপনি ধরেন হচ্ছে কত দিয়ে ভাগ যায়, আমি দেখি 28 দিয়ে যায় কিনা। দিয়ে। গেল, আচ্ছা 28 দিয়ে গেলে হচ্ছে আসে হচ্ছে আপনার দিয়ে ভাগ দিতে হবে 28 দিয়ে যায় 126 দিয়ে যায়। ওকে, 126 আচ্ছা এখন আমি 126কে কত দিয়ে দেখবেন বলেন? 126কে 7 আর 18। 7 দিয়ে যায় তো যাই, ওকে 18 গেল, দিয়ে যায়। 7 আর 18 7 দিয়ে গেল, এটা হচ্ছে 7 না 18। 21 গুণ 6 তারপরে হচ্ছে এটার 28 দোকানে 28 হচ্ছে কি 14 দোকানে 28 হইলো, 7 দোকানে 14, আর এটা হচ্ছে 9 দোকানে 18, 9 হচ্ছে 3 স্কোয়ার। আচ্ছা তাহলে হচ্ছে 7 কিউব 2 স্কোয়ার 3 স্কোয়ার, ঠিক আছে। তো এবার জাস্ট হচ্ছে যে বলছে প্রাইম ফ্যাক্টর গুলোর গুণফল, তাহলে প্রাইম হচ্ছে 7 2 3, এদের ও গুণফল করলে আচ্ছা বের হ্যাঁ, হবে। এইটাই ভুল করতেছিলাম এখন। আচ্ছা 7 ওইটার যে, জি ভাই ঠিক আছে, ঠিক আছে। So, একটু ওকে, এটা করেন। তো সি আর এটা ইকুয়াল। সি ইকুয়াল নাম্বার কই বলেন, কি হলো কেউ বলেন নাই? ভাই ইকুয়াল ইকুয়াল, হ্যাঁ বলেন, ব্যাখ্যা দেন। Equal answer হ্যাঁ ইকুয়াল ভাইয়া। হয়েছে, বলেন ব্যাখ্যা দেন কিভাবে বলেন, ইকুয়াল কিভাবে? ভাই এখানে হচ্ছে আর আর এস দুইটারই হচ্ছে আমাদের পাওয়ার গুলা সেম। হুম তো এখন আমাদের হচ্ছে পজিটিভ ফ্যাক্টর হচ্ছে, তাহলে পাওয়ারের সাথে প্রত্যেকের সাথে এক যোগ করে গুণ করতে হবে। হুম তাহলে যেহেতু প্রত্যেকেরই হচ্ছে পাওয়ার সেম, তাহলে দুই পক্ষেরই হচ্ছে ফ্যাক্টরটা, পজিটিভ ফ্যাক্টরটা সমান আসতেছে। রাইট, তার মানে আমার আলাদাভাবে ক্যালকুলেশন করা দরকার না, সাথে সাথে আনসার দিতে হবে, রাইট? না, এটা দেখে বোঝা যাচ্ছে যে পাওয়ারটা সেম। ওকে, বাকিরা সবাই বুঝছি। জি ভাই জি জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, সো লাস্ট এই টপিকের এটা করেন।
18। আর কেউ বলবেন? জি ভাইয়া 18। কিন্তু ভাই এখানে ইনক্লুডিং দ্য ফ্যাক্টরস 1 and 1 এই যে যখন আমরা ফ্যাক্টর বের করি, দেখেন এই যে আপনাদের এইগুলো দিয়ে দিয়ে হচ্ছে প্যাচ লাগায় এবং আপনারা এটা পড়বেন। এই যে মাথায় দেখেন জিনিসটা দেখেন, আমরা যখন এই ফ্যাক্টরটা বের করছি, এটা মানে তো 1 দিয়েও ভাগ যায়, 175 দিয়ে ভাগ যায়, এই দুইটাও তো ইনক্লুডেড আছে নাকি? জি জি ভাইয়া সবই তো আছে। এটাই বলছে যে 1 আর 2টা একটা লাইন বাড়ায় দিয়ে বলছে আর কি, বাট এইটা মানে তো এটাই। হুম হুম জি হ্যাঁ এই যে কথা একটা বাড়াই দিছে এবং আপনিও ভাবছেন যে আল্লাহ কি জানে বলছে, যিনি বেসিক বুঝতে হবে, বেসিক বুঝছি না, এইটা ভাঙা মানে তো সবই নিয়ে আসছি, 1 দিয়ে ভাঙা বা ভাগটা নিয়ে আসছি, এটাও নিয়ে আসছি। যদি এক্সক্লুডিং বলো তখন 2 বাদ দিত, টোটাল যা আসবে তার থেকে 2 বাদ দিত, এক্সক্লুডিং বলে বুঝছি? বাদ যেত দুইটা। বুঝতে পারছি? ভাইয়া দুইটা বাদ যেত কিভাবে, মানে 18 হয়েছে 18 থেকে 2 বাদ যেত এরকম? হ্যাঁ, হ্যাঁ যদি যদি এক্সক্লুড হইতো তাহলে কেন বাদ যেত বলেন তো, ব্রেন খাটান তো। ওই যে এক্সক্লুড বলছে মানে 1 আর 1 দিয়ে ভাগ, যেটা মানে 1 এর ফ্যাক্টর এবং এটা বাদ দিতে, তা আলটিমেট এখানে তো সব আছে। 1 আর এটা যদি বাদ দিতে তাহলে 18 থেকে 2টা কমে যাবে। আচ্ছা জি ভাইয়া বুঝছি। ওকে, তাহলে ফ্যাক্টর নিয়ে কাহিনী ক্লিয়ার সবাই? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, এবার আসি গসাগু লসাগু, এটাও নর্মাল জিনিস। গসাগু লসাগু কি? গসাগু কি বলেন তো? হাইয়েস্ট কমন যদি চিন্তা করি, গসাগু গ্রেটেস্ট কমন ফ্যাক্টর, মানে সর্বোচ্চ কমন যেটা পাই, এটাই তো গসাগু নাকি? জি ভাইয়া। শুধু কমনটা নিতে হবে, সর্বোচ্চ কমনটা। আর লসাগু হচ্ছে কমন আনকমন সবগুলো নিতে হবে, মানে দুই পাশে কমন আনকমন নাকি? জি জি। হ্যাঁ, জি। আচ্ছা, এটা তাহলে এখানে আসতে পারি কিভাবে আমরা যদি একটু দেখি। আচ্ছা, করেন এটা। লিস্ট কমন মাল্টিপল মানে কি? লসাগু না গসাগু বলুন? লসাগু। লসাগু মানে লসাগু। দুইটাই নিতে তাহলে হবে। আনসার দেখেন উপরে বলছে দুইটা অড ইন্টিজার। অড ইন্টিজারের মানে কি? মানে 3 5 5, হ্যাঁ দুইটাই অড। মানে তাহলে নিচে লসাগু বলছে, দুইটার লসাগু মানে কি? দুইটাই হবে না, দুইটাই গুণফলিত হবে নাকি? কমন তো নাই নাকি? ইকুয়াল হবে এটা। ইকুয়াল হবে ইকুয়াল। ইকুয়াল হবে। এই যে কিভাবে আসতে পারে জিনিসগুলো, জাস্ট জিনিসটা চিন্তা করেন। আমি কিন্তু একদম রিয়ালিটি দেখা দেখা ম্যাথ করে দিয়েছি, জিনিসটা কি রিলেট করতে পারতেছি, ইকুয়াল যে হবে। জি ভাইয়া। ওকে, এটা হচ্ছে লসাগু। আমি যদি একটু গসাগু একটা দেখি যে গসাগু কিভাবে আসতে পারে, ধরলাম এটা গ্রেটেস্ট কমন ডিভাইজার গসাগুর ক্ষেত্রে কি হয় বলুন তো? শুধু কমনগুলো নেই নাকি? জি ভাইয়া শুধু কমন। শুধু এবার করেন কমনটা করেন। নিচ্ছি। বি হবে আনসার। হ্যাঁ বি। ভাইয়ের একজন 2 স্কয়ার 3 স্কয়ার 5। বা দুই পাশে শুধু কমনগুলো, তাহলে কি হবে বলেন? ভাইয়াদের মধ্যে একজন, হ্যাঁ বি। তাহলে দেখেন তো আমরা কিন্তু একদম মিলিয়ে দিয়েছি। এখন আমাকে এইটুকু ম্যাথ করি, বলেন তো আমরা ডিফারেন্টটা কি ধরতে পারতেছি কিনা, যে 5 এলবি এবং কেএমএফ এর? এইটু বলেন, জি ভাইয়া ধরা যাচ্ছে। মানে ডিফারেন্টটা কোন জায়গায় বলেন তো? কেএমএফ এর গুলা একটু মানে কি বলে একটু জটিল, মানে নরমালের তুলনায়, মানে মোট একটু হাই স্ট্যান্ডার্ড। জটিল বলবো না, জিনিসটাকে কি বলবো, এই যে স্ট্যান্ডার্ড বলতে পারেন, এরপর বলতে পারেন যে একটু ট্রিকি আছে, কারণ এগুলোই মেইন এক্সামে আসে। তো তার মানে কি আমরা বাসায় যেটা করবো এটাও ম্যান্ডেটরি, এটা দিয়ে আমরা হচ্ছে সব ধরনের টুকিটাকি সব করে আসলাম, ব্রেনটাকে একটু ঝালাফালা করলাম। ক্লাসে দেখেন তো আমরা কিন্তু ক্লাসে আপনি চিন্তা করে দেখেন, আমরা কিন্তু পুরো 1.5-2 ঘন্টার মধ্যে আমরা অনেক ম্যাথ করে ফেলতেছি কেএমএফ এর।
সো আপনার কিন্তু আলটিমেটলি প্রথম দিন থেকেই অ্যাডভান্স লেভেল করতেছেন, এইটা কি ফিল আসতেছে? অ্যাডভান্স কিন্তু প্রথম দিন থেকে, এবং আমরা পরের ক্লাসে আবার ডেডিকেটেডভাবে কেএমএফে কিছু ম্যাথ করতে দেবো। তার মানে আপনি প্রথম ক্লাস থেকে কিন্তু অ্যাডভান্স করতেছেন। সো এটা নিয়ে পরবর্তীতে কনফিউশনে থাকার দরকার নাই, ভাই আমার তো অনেক ম্যাথ বাকি হয়ে যাচ্ছে বা কেএমএফ করি না। আপনি ক্লাসেই দেখেন কতগুলো ম্যাথ করতেছেন, হিসাব করে দেখেন। সো এটাই তো 5LB-টাও স্কিপ করিয়েন না, যে কমন সেম না হোক, বাট ক্লাসের কাজ হচ্ছে বাসার কাজ বাসায় করে আসবেন। আমি একদম হাতে কলমে 5LB-টা দিব, কেএমএফটা হোমওয়ার্ক আকারে দিব, জাস্ট আপনার কাজ হচ্ছে আমি করে আসা। সো এটা গেল, এবার আমরা হচ্ছে গেলাম, আমরা কিন্তু টপিক ধরে ধরে যাইতেছি। আচ্ছা, দেন আমরা আগে এটাতে আসি, এটাকে পড়ি ইউনিট ডিজিট। এটার ম্যাথ আপনি পরীক্ষা হলে পাবেনই, মানে 100% পাবেন, একটা ম্যাথ পাবেনই, একটা ইউনিট ডিজিট আপনাকে বের করতে দিবেই। এখন ইউনিট ডিজিটের সাথে আরও জিনিস সম্পর্ক আছে, সেটা হচ্ছে রিমাইন্ডার বের করা, এগুলো জিনিসটা। আচ্ছা, রিমাইন্ডার কীরকম? ধরেন রিমাইন্ডার আমরা মানে কি, রিমাইন্ডার হচ্ছে বাংলা ওয়ার্ড, যদি আমি চিন্তা করি রিমাইন্ডার বাংলা কি বলতে পারি? বাকশেষ। ভাগশেষ। এখন আমাকে তো আর বলবে না যে ভাই 10 দিয়ে 2 দিয়ে ভাগ করলে তার ভাগশেষ কত থাকে, ভাগশেষ থাকে না, 0 থাকে। ধরেন 10কে 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে, 3 দিয়ে কেন আর 1 থাকে। আমাকে তো এরকম সরাসরি বলবে না, আমাকে পরীক্ষা হলে বলে দেবে ভাই এরকম 3⁻73 ডিভাইড বাই 5 এর ভাগশেষ কত বা রিমাইন্ডার কত। তাহলে জিনিসটা বুঝেন, আমি যদি এটা বলতো সরাসরি যে 3/5, তাহলে তার ভাগশেষ কত, ছোট সংখ্যাকে বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে ভাগশেষ সেটাই থাকে, তাহলে 3ই থাকবে, রাইট? জি ম্যাম। আচ্ছা, এটা আমি জানি, বাট জিনিসটা হচ্ছে পরীক্ষা হলে আসবে এটা, ভার্সন আসবে এটা। তার মানে আমার কাছে যে পরীক্ষা হলে আসবে এরকম 6 ডিভাইড বাই 5 দিয়ে ভাগ করা, তার ভাগশেষ কত। তার মানে আমার কি হইতেছে, এইখানের থেকে জানতে হইতেছে এই ওয়ার্ডটাই, ভাগশেষটার নাম হচ্ছে রিমাইন্ডার, বাট এই যে এত বড় সংখ্যাটা, এত বড় সংখ্যাটাকে আমি ছোট একটা এককে ভাঙতে হবে, সেটাকে বলা হচ্ছে ইউনিট ডিজিট। আর ইউনিট ডিজিট মানে কি, কোনো একটা সংখ্যার সর্বশেষ সংখ্যাটা, অর্থাৎ আমি যদি 10 চিন্তা করি 10-এর সর্বশেষ, এটা হচ্ছে ইউনিট ডিজিট, ঠিক আছে? বা ওয়ান্স ডিজিট বা একক সংখ্যা। তো আমি এটা কি বলতে পারতেছি, এই যে কোনো একটা সংখ্যার একককে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো, পুরো সংখ্যাটাকে ভাগ করলে সেম রিমাইন্ডার পাবো। ধরুন এই পুরোটাকে ভাগ করে 5 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো, এই পুরোটার যে ইউনিট ডিজিট তাকে যদি 5 দিয়ে ভাগ করি, মানে ইউনিট ডিজিট কত আমরা জানি না, আমরা শিখবো ইউনিট ডিজিট বের করা যদি পারি, এর ইউনিট ডিজিটটাকে 5 দিয়ে ভাগ করলে যে রিমাইন্ডার পাবো, পুরো সংখ্যাটাকে ভাগ করলে সেম রিমাইন্ডারে পাবো। তার মানে কি, বড় একটা সংখ্যার আমার কি বের করে ফেলতে হবে, ইউনিট ডিজিট বের, ইউনিট ডিজিট বের করতে পারলে তাকে 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার বের করে ফেলবো। কথা কি বুঝছি? কেন ইউনিট ডিজিটটা এখন দরকার, কথা কি বুঝছি? ইউনিট ডিজিট দরকার কেন বের করাটা পরে বুঝছি। জি ভাই। বড় একটা সংখ্যাকে আমি 5 দিয়ে ভাগ করতে গেলে তার ইউনিট ডিজিটটাকে ভাগ দেবো, তার মানে আমার ইউনিট ডিজিটটা বের করতে হবে। তো আমরা ইউনিট ডিজিট কি সর্বশেষ সংখ্যা, এবার আসি, তার মানে আমার পাওয়ারটা লাগবে। যেমন আমি দেখতেছি যে 3/7 এরকম 7 লাগতেছে, মানে এত বড় সংখ্যা। তার মানে আমি কোনো একটা সংখ্যার পাওয়ারগুলোর ইউনিট ডিজিট বের করা কীভাবে, দেখেন 0-এর উপরে ধরলাম 10, 10-এর উপর যদি 1 দিই, পাওয়ার যদি 1 দিই তাহলে আসে 10, 10-এর উপর যদি পাওয়ার 2 দিই তাহলে আসে 100, 10-এর উপর যদি 3 দিই তাহলে আসে 1000। তার মানে সংখ্যাকে 0-এর উপরে যতই পাওয়ার দেয় না কেন, শেষ সংখ্যাটা সবসময় 0ই থাকতেছে। দ্যাটস ওয়াই আমরা যদি বলতেছি 0-এর সাথে 0-এর উপরে যাই দেয় না কেন, সবসময় সংখ্যাটা 0-0ই থাকতেছে। তার মানে তার পাওয়ার যতই হোক না কেন, অর্থাৎ শেষ সংখ্যা যদি 0 হয়, অর্থাৎ 200, 2000, এর উপরে যদি ধরেন 10 লাখ লিখে দিই, 1 2 3 4 এর পাওয়ারটা এটা লিখে দিই, যাই হোক না কেন আলটিমেটলি শেষ সংখ্যাটা ইউনিট ডিজিটটা 0ই হবে। কথা কি বুঝছি? তার মানে সেম জিনিস 1-এর উপরে যদি 1-এর উপরে 1 দেই, 1-এর উপর 10 দিয়ে 100 দিয়ে, যাই হোক না কেন 1-এর জায়গায় 11 দেই, 11-এর 1, 11 21-এর 1 বা হচ্ছে 31-এর উপরে যাই দেয় না কেন, যাই দেয় না কেন সবসময় ইউনিট ডিজিট 1 থাকে। দ্যাটস ওয়াই যে মুখস্থ করা 0 1 5 6 এদের উপরে যাই হোক না কেন ইউনিট ডিজিট সেটাই থাকে। যেমন 5-এর উপর যদি আমি ধরলাম 1 2 3 4 5 এই পাওয়ারটা থাকে, আলটিমেটলি তার ইউনিট ডিজিট সবসময় 5ই দেখাবে। কথা কি বুঝছি? জি ম্যাম। ঠিক সেম জিনিস 6-এর উপর থাকলে, তার মানে এই জিনিসগুলো আমি দেখেন এখন আমি পরীক্ষা হলে আর ভাবতে হবে না। আমি যদি বড় একটা সংখ্যা দিত এরকম 6-এর উপর ধরুন হচ্ছে 64 ডিভাইড বাই 3, তার ইউনিট ডিজিট কত, তাহলে আমরা জানি 6-এর উপর যাই হোক না কেন ইউনিট ডিজিট 6, তার মানে 3, তাহলে রিমাইন্ডার কত 0। কথা কি বুঝছি? জি ম্যাম বুঝছি। সেম জিনিস, তার মানে 5 6 গেল। সে এখন যদি আমি 2-এর বের করি, 2-এর উপর পাওয়ার যদি 1 হয় 2 দেখায়, পাওয়ার যদি 2 হয় তখন 4 দেখায়, পাওয়ার যদি 3 হয় তখন 8 দেখায়, পাওয়ার যদি 4 হয় তখন 8 উপর 4 হলে 2 টু দি পাওয়ার 16 দেখায়, 16 6, কারণ আমি তো ইউনিট ডিজিট নিয়ে কাজ করতেছি, রাইট? একটা সংখ্যা বা 6কে আবার জাস্ট 2 দিয়ে গুণ করবো, 6 দুগুণে 12, 12কে আবার 2 দিয়ে গুণ করলে 4, মানে 2 জাস্ট 2 নিতেছি, 4-এর সাথে আবার 2 গুণ করলে 8, 8-এর উপর 16, দেখেন
সে সবসময় এই 4 ঘর পর পর চেঞ্জ হইতেছে, সেম হইতেছে। তার মানে 2 এর পাওয়ার যাই হোক না কেন সে আসলে এই 4টা ইউনিট ডিজিট দেখাবে, একবার 2, একবার 4, একবার 8, একবার 6, একবার 2, 4, 8, 6, বুঝছি? জি ভাইয়া বুঝছি। তার মানে আমি যদি বলি 2 এর পাওয়ার 70 বা 2 এর পাওয়ার ধরুন হচ্ছে আমি দিলাম হচ্ছে 62, তার মানে কি 2 এর পাওয়ার 62 মানে তার ইউনিট ডিজিট কত? আমি দেখি 2 এর পাওয়ার 60 পর্যন্ত 4 ঘর পর্যন্ত যায়, ভাগ যায়, তাহলে 2 এর পাওয়ার বাকি থাকে 2। দেখেন 60 পর্যন্ত মানে 4 ঘর মানে এই পর্যন্ত ভাগ চলে গেল 1 2 3 4। তার মানে যদি 2 এর পাওয়ার 60 হইতো তখন ইউনিট ডিজিট হইতো 6, কারণ এইখানে। তার মানে 2 এর পাওয়ার 60 হওয়ার পর আর 2 ঘর 61 62, দেখেন 2 এর পাওয়ার 4। তার মানে আমরা কি করব, আমরা যদি পাওয়ার বড় থাকে 2 এর পাওয়ার, তখন আমরা যত সংখ্যা দিয়ে ভাগ যাই 4 দিয়ে ভাগ দিব পাওয়ারটাকে, 4 দিয়ে যাই 60 পর্যন্ত, বাকি যেটা আছে সেটা রেখে দিব, সেটাই তার ইউনিট ডিজিট। কথা কি বুঝছি? জি ভাইয়া বুঝছি। তো এরকম সেম যদি আমি যদি বলি 3 এর পাওয়ার 72, তখন আমি হচ্ছে সেম কাজ করব। তার মানে 3 এর আগে বের করি, 3 সবসময় 3 9 7 1, যেমন দেখেন 3 এর পাওয়ার 1 হলে 3, 3 3 9, 3 নং 27 7, 3 3 7 21, 21 এর 1, আবার 3 দিয়ে গুণ দেন এটার সাথে, 3 একে 3, 3 3 9, 3 7 1। তার মানে সবসময় সেও 4 ঘর পর পর রিপিট করতেছে। তাহলে সেম আমি যদি 3 এর পাওয়ার 72 পাই, তার মানে আমি যদি 5 দিয়ে ভাগ করি তখন তার রিমাইন্ডার কত থাকে? 3 এর পাওয়ার 72 মানে কই 72 কে 4 দিয়ে ভাগ যায়? 9 দিয়ে। যায় কিনা 4 দিয়ে ভাগ 72? যায়। যায়। তার মানে 3 পাওয়ার ভাগ গেলে উপরে বসাবো 0, কই কি বসাবো? ভাগ চলে গেছে 0 আর ডিভাইড বাই 5, তাহলে 0 মানে কি 1। দেখেন এই যে 3 এর পাওয়ার 72 ভাগ যাওয়া মানে কি 1ই তো, নাকি? বুঝছি? জি। ডিভাইড বাই 5, তাহলে 1 ডিভাইড বাই 5 কি আসে রিমাইন্ডার? 1ই আসে। কথা কি বুঝছি? সেম জিনিস। তার মানে আমি বুঝে যেতে পারতেছি যে 2 3 7 8, আমরা এগুলো অবশ্য ভিডিওতে আছে, প্রসেসগুলো ভিডিওতে একবার আছে কিনা? জি ভাইয়া আছে আচ্ছা, ভিডিওতে। তার মানে এই দুইটা সবসময় 4 দিয়ে ভাগ যাইতেছে, তো আমি তার পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ দিব, সেটা রিমাইন্ডার করব। এবং বাকি থাকে কি 6 এবং 4 এবং 9। 4 এর পাওয়ার কি? 4 এর পাওয়ার এবং 9 এর পাওয়ার অড এবং ইভেন দিয়ে চিন্তা করব। 4 এর পাওয়ার যদি অড হয় উপরে কল্পনা করব 4 এর পাওয়ার হচ্ছে 1, তাহলে 4, আর যদি ইভেন হয় উপরে কল্পনা করব 2, তখন হচ্ছে 16 6। তার মানে 4 সবসময় 4 এবং 6 দেখাবে ইউনিট ডিজিট হিসাবে। 9 এর পাওয়ার সেম, 9 এর পাওয়ার 1 হলেও 9, 2 হইলে 81 1। তার মানে 9 এর পাওয়ার সবসময় 9 এবং 1। যদি অড হয় 1 চিন্তা করবো, ইভেন হলে 2 চিন্তা করবো, করে আমরা জাস্ট ক্যালকুলেশন মাথায় মনে রাখতে পারবো। বাট এই ইউনিট ডিজিট ছকটা আপনার মাথায় থাকতে হবে, এবং এমন না যে এটাকে আপনার মুখস্থ করতে হচ্ছে, আপনি জাস্ট প্র্যাকটিসের উপর রাখলে এগুলো ওটো মুখস্থ জিনিস। 0 1 5 6 সেম, 4 এবং 9 সেম হয়ে গেল, যে অড ইভেন ইভেন 2 3 8 মানে 7 8, এগুলা পাওয়ারগুলোকে 4 দিয়ে ভাগ দিব। মানে বেসিক জিনিস ক্লিয়ার? এটা কি বলছি? জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, আমরা যদি এখন হচ্ছে ম্যাথ দেখি, যে আমি জাস্ট এখান থেকে ম্যাথ কি পেতে পারি। আচ্ছা, এটা করেন। Four. জি ভাইয়া 4। বাইরের একজন
হ্যালো, যদি না পারেন আমরা একটু দেখেন, 3 ডিভাইড বাই 5, তাহলে 3 পর্যন্ত ভাগ যায়, তাহলে থাকে কত? 2টা। বাকিটা যেটা থাকে সেটা শুধু পাওয়ারে রেখে দেই, ডিভাইড বাই 5, তাহলে 3 মানে 9 ডিভাইড 5, 9কে 5 দিয়ে ভাগ করলে বাকি থাকে 4। এই হচ্ছে রিমাইন্ডার। ক্লিয়ার? বুঝতে পারছি? জি ভাইয়া। এটা করেন। অ্যান্সার বি হবে। সি হবে। সি হবে। ওকে, সো আমরা যদি দেখি, দেখেন 3 ডিভাইড বাই 8, 3 3 দিয়ে ভাগ যায়, তার মানে 3 ডিভাইড বাই 8, তার মানে 1 ডিভাইড বাই 8, তার মানে 1 1 1 সি। ক্লিয়ার? এই বুঝতেছি? জি ভাইয়া। আমরা হোমওয়ার্ক যখন দিব সেগুলো ভালোভাবে করতে হবে। আচ্ছা, এটা করো। অন হবে? 1, আর কেউ? ভাইয়া 1 হবে। 1। 1, এই তো হয়ে গেছে। বলুন তো কিভাবে করছেন? বলেন আপু, বলেন। 4 দিয়ে যদি ভাগ দেওয়া হয় 43কে, তাহলে হচ্ছে 3 আসে হুম রিমাইন্ডার। হুম তারপর যদি 8কে 3 বার গুণ করা হয় তাহলে 512 আসে। হুম আর 512কে 7 দিয়ে ভাগ দিলে হচ্ছে শেষে রিমাইন্ডার 1 আসে। 1 থাকে, এই তো হয়ে গেছে। তো এটা কিন্তু রিয়েলিস্টিক আসবে। এখন আমরা যদি কিভাবে আসে, আমরা যদি একটু দেখি রিয়েল কোশ্চেনে এগুলো পাই কিনা, আমরা একটু দেখি জাজমেন্ট করার জন্য, যে প্রত্যেকটা কোশ্চেন একটা করে থাকে। আমি দেখি জাস্ট জাজ করে যে আমরা আজকে যে টপিকগুলো শিখতেছি সেখান থেকে কিছু পাই কিনা। প্রথম কোশ্চেনটাই পাইছেন কিনা? পাইছেন? চিনছি, আজকের কোশ্চেন চিনছি কিনা কথা বলতে হবে। চিনছি, আনসার করেন। একটা কোশ্চেন থাকবেই, ফিক্স থাকবেই ইউনিট ডিজিট নিয়ে। জাস্ট রিমাইন্ডার বের করতে বলছে। 23কে 8 দিয়ে ভাগ দেন, 23কে 7 দিয়ে ভাগ দেন। A হল কোয়ান্টিটি A is greater.
হুম পি গ্রেটার আচ্ছা 23-কে 7 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত এটা বলেন। ভাই 3 আসে 3 3.2 3 আচ্ছা 3 রিমাইন্ডার 3 রাইট। 3 কেমনে আসে? 3 7 21 রিমাইন্ডার তো 2। না ভাই রিমাইন্ডার কি হ্যাঁ ভাই, রিমাইন্ডার 3 দিয়ে ভাগ দিলে বাকি থাকতেছে 2, আর 8 এর ক্ষেত্রে 23-কে 8 দিয়ে ভাগ দিলে রিমাইন্ডার 7 থাকে। 7 থাকতেছে। কে বড়? বি বল। এই তারপর এ বড় বিউ কেমনে বড় হইলো? এ বড় যদি 7 বাকি থাকে তাহলে বি বড় হইলো কেমনে? হ্যালো, বুঝছি কিনা? হ্যাঁ ভাই এবারও হবে হ্যাঁ, কি যে শিখাইতেছি। সো একটা প্রথম পোর্শনে কিন্তু আমরা একটা ম্যাথ পাইছি। সো হ্যাঁ ম্যাথ করতে করতে মাথা খারাপ হয়ে যাচ্ছে ম্যাথ করতে করতে মাত্র তো শুরু করলেন জিয়ারি, কি বলেন আপু? ভাইয়া হ্যাঁ ভাইয়া, আমরা যেগুলো পড়তে মানে এখন শিখলাম 3 টু দি পাওয়ার 3 3 3 এরকম এরকম কি হইতে পারে যে 25 টু দি পাওয়ার 3 3 3 ওটার ডিভাইডেড বাই 3 ওটা রিমাইন্ডার বের করতে? 2 to the power 3 3 3 ডিভাইড বাই এত এইগুলো আসে না। হ্যাঁ, তারপর আপনি চাইলে জাস্ট রিমাইন্ডার ধরে শেষ সংখ্যা দিয়ে বের করতে পারেন, বাট এগুলো আসবে না। ঠিক আছে, আমরা তো অনেক ম্যাথ দেখছি তো, সো এগুলো নিয়ে এরকম আনসার্টেন ইভেন্ট কিছুই পাবেন না। ঠিক আছে, আচ্ছা আচ্ছা। যেগুলো দরকার। আচ্ছা, এবার আসি, রিমাইন্ডার গেল, সবই আমরা আপাতত পারবো। আচ্ছা আচ্ছা, আমি কিন্তু এগুলো ডেডিকেটেডভাবে আজকে যা করছেন সেগুলো নিয়ে আমি একটা আবার শিট দিব, যেটা পড়তে মানে করে আসা মানে হচ্ছে এগুলো সবগুলো করে ফেলা। এখানে যা যা আছে তার মানে আমি কিন্তু ডেডিকেটেডভাবে অনেক ম্যাথ আপনাকে করাচ্ছি। কি বলে মানে মেইনলি আপনি যদি জাস্ট হোমওয়ার্ক করেন আপনার কেএমএফ সাথে সাথে আমাদের ক্লাসের সাথে সাথে হয়ে যাবে। সো ডেডিকেটেডভাবে হোমওয়ার্কগুলো করে আসেন। আচ্ছা, ওকে ভাইয়া, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যদি লাস্ট হচ্ছে করে ছেড়ে দিব। আচ্ছা, আগে হোমওয়ার্কটা দিই নেক্সট ক্লাসের। নেক্সট ক্লাস হচ্ছে আমরা ভার্বাল করব, তারপর আবার কোয়ান করবো। সো আমাদের প্রসেসগুলো এইভাবেই যাবে। সো ভার্বাল ক্লাসে কী হবে, আপনি এখন থেকে জাস্ট ভার্বাল করবেন, ম্যাথ আর প্রয়োজন না। ম্যাথ হচ্ছে নেক্সট আবার বৃহস্পতিবার কাজ দেবো, শুক্র শনি 2 দিন বন্ধ হয়ে দিয়েছেন। সুন্দর করে হচ্ছে আজকের টপিকটার ম্যাথগুলোর রিভিশন সহ ডেডিকেটেডভাবে একটা কিছু ম্যাথ দিব, সেই ম্যাথগুলো করে সুন্দর করে পড়ে আসবেন। পড়ে কোনো ঘাবড়ানোর দরকার নেই। আপনার কাজ হচ্ছে এই যে এখানে যেটা এটা, অর্থাৎ আপনাকে আপনার কাজ হচ্ছে এই যে এখানে ডে 4, সো আপনার কাজ দেখেন, আপনার কাজ হচ্ছে সুন্দর করে ভাই এই যে এখানে যে এটা এই যে ভোকাবুলারি তো আছে, ভোকাবুলারি আপনি আপনার মতো করে পড়লেন 30টা করে 20টা করে যেটা। আর এখানে কিছু ভিডিও আছে, এই ভিডিওগুলো খাতায় নোট করবেন সুন্দর করে, ভিডিওগুলো দেখবেন, খাতায় নোট করবেন। কথা কি বুঝছেন? জি ভাইয়া, বুঝতে পারছি। অন্য কোনো কাজ না, প্রথম দিকে আমরা বেসিক পড়ানো, এরপরে আমরা ডিপ ধরে ধরে প্র্যাকটিসে যাব। জাস্ট খাতায় নোট করে আসবেন, আর হচ্ছে আপনি আপনার মতো ভোকাবুলারি পড়ে আসবেন। এই যে এগুলো নোট করতে বেশি সময় লাগবে না, হয়তো বা একদিন পড়লেন আর এটা করলেন, আর বাকি সময়টা এই যে ম্যাথের মধ্যে সময় দিবেন, যে ম্যাথটা অলরেডি আপনি হয়তো বা কোনো জায়গায় গ্যাপ আছে। কথা কি বুঝছি সবাই? জি ভাইয়া। আর ম্যাথের জন্য আমরা আবার ডেডিকেটেডভাবে এই টপিকের উপরেই আমরা আবার ডেডিকেটেডভাবে আবার একটা শীট দিব যেন আপনারা করে আসেন। সো ওইভাবে আবার উঠে দিব ভার্বাল ক্লাসে। সো আপনি এখন নেক্সট ক্লাসে ভার্বালের জন্য জাস্ট এটা করে আসেন। আরেকটা কাজ দিয়ে আমরা যেটা ভার্বাল ক্লাসে পড়াবো এটা একটু দিয়ে দিই। আচ্ছা, এক্সট্রা যারা সময় পাবেন তারা হচ্ছে যে এই ভিডিওটা দেখার পরে এইখানে হচ্ছে কিছু কোশ্চেন আছে, তো আপনি সুন্দর করে এই কোশ্চেনগুলো পড়ে আসার ট্রাই করবেন। এগুলো ক্লাসে সলভ করবো আমরা, আপনি তো পড়ে আসার ট্রাই করবেনই, পাশাপাশি প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংগুলো জেনে আসার ট্রাই করবেন। আপনার কাজ হচ্ছে এটা যে জেনে আসতেছেন, ভিডিও দেখার পর লজিক খাটানোর চেষ্টা করতেছেন, পারেন নাই সমস্যা নেই,
ক্লাসে আমরা লজিক করা শিখবো, বাট আপনি চেষ্টা করবেন প্রত্যেকটা ওয়ার্ড একটু অনলাইনে সার্চ দিয়ে খাতায় নোট করে জানিয়ে আসার চেষ্টা করা। কথা কি বুঝছি? জি ভাইয়া বুঝতে পারছি। সো আপনার কাজ হচ্ছে তাহলে এই ভিডিওগুলো দেখে নোট করব, দেন আমি এই পিডিএফটা সলভ করার চেষ্টা করে আসবো। যদি সলভ করতে না পারি আমি জাস্ট হচ্ছে মিনিংগুলো জেনে আসবো, যেন ক্লাসে আমার বুঝতে সুবিধা হয়। সো আমরা ক্লাসে লজিক করা শিখবো, তার মানে ভার্বাল ক্লাস হচ্ছে এইটা হচ্ছে তো আপনার হোমওয়ার্ক। কারো কোনো কোশ্চেন আছে? হোমওয়ার্ক বুঝতে পারছি? জি ভাইয়া হ্যাঁ, পুরোটাই হোমওয়ার্ক। হ্যাঁ, পুরোটাই homework। পুরোটা হোমওয়ার্ক। এই যে জাস্ট 4টা ভিডিও দেখে নোট করবেন খাতায়, ঠিক আছে? জি জি তারপরে এই যে আমি বললাম যে এই পিডিএফটা আমরা ক্লাসে সলভ করব সবাই মিলে, তার মানে আপনার কী কাজ, আপনি যদি চান বাসায় অন্ততপক্ষে কিছু না করে অন্ততপক্ষে এই কোশ্চেনটা ওই যে ভিডিও দেখে তো অলরেডি মোটামুটি একটা আইডিয়া পাইলাম, ওই আইডিয়া অনুযায়ী এটা সলভ করার চেষ্টা করা, না পারলে সমস্যা নাই, যেহেতু সলভ করবো অন্ততপক্ষে মিনিংগুলো তো বাসায় সার্চ দিয়ে জেনে আসা উচিত নাকি? জি তো মিনিংগুলো এখন পড়া মানে কি, আলটিমেটলি আগে পড়ার জন্য তো পড়া হয়ে গেল নাকি, এগুলোই তো আসবে। বুঝতে পারতেছি? জি ভাইয়া, জি জি ভাই। বুঝতে পারছি। সো এইটা পড়ে আসার ট্রাই করা, দেন আমরা ক্লাসে একসাথে শিখবো। সো এইটুকু ট্রাই আপনারা অবশ্যই করে আসবেন। এরপরে যে সময়টা বাকি থাকবে সেটা কোয়ান্টের সময় দেন, এবং আপনি আজকে যারা হোমওয়ার্ক করতে পারেন না কোয়ান্টের, সেটা নিয়ে বই পড়ার দরকার নাই। এই ভার্বালের পরে আবার একটা ক্লাস দিব, সেখানে আবার এটার অ্যাডভান্স লেভেলের ম্যাথগুলো থাকবে, অর্থাৎ আপনি বেসিক রিভিশন দিয়ে অ্যাডভান্সগুলো করে আসবেন। মানে মেইন কথা আপনি ক্লাসেই 5LB এবং KMF বোথ বেসিক অ্যাডভান্স ক্লিয়ার করে করে যাইতেছেন। বুঝতে পারছি? জি ভাইয়া Okay. বুঝতে পারছি। ঠিক আছে, জি তাহলে ভাই। আপনাকে ভাই আজকে ক্লাস তিনটা পাবো। আজকের ভিডিও যে আপনার এই ডকেই এখানে চলে যাবে, এই মেইন ক্লাসের জায়গায় এইখানে থাকবে, এখানে এই যে প্রত্যেক এই যে মেইন ক্লাস মানে আপনাদের ক্লাস, আর সাপোর্টিং ভিডিওর নামে আলাদা। সো এইটা আপনি ক্লাসের পরেই 12টা 1টার দিকে পেয়ে যাবেন এখানে। বুঝতে পারছি? এবং আপনার জি গ্রুপেও পাবেন, 2 গ্রুপেও দেওয়া হয়। সো আপনি জাস্ট কষ্ট করে জাস্ট আমার সাথে কন্টিনিউয়াসলি জাস্ট দেড়টা মাস আমার সাথে হোমওয়ার্কটা করেন, দেখেন হোমওয়ার্ক করলে কিন্তু অনেক কাজ হয়ে যেতেছে নাকি, হইতেছে তো? সো হোমওয়ার্কটা করে আসি। বুঝতে পারছি সবাই? নেক্সট ক্লাসে কাজ। সো আমরা আর আজকে আর প্যারা না দিয়ে অলরেডি 11:30 উপরে বাজে। আপনাদের বেসিক পড়েছি, হ্যাঁ বলেন। হ্যাঁ, এই যে কোয়ান্টের একটা বিষয় যে কেএমএফ যে ভাইয়া বলেন, ভাইয়া কেএমএফ এর বিষয়টা একটু ভাইয়া একটু বলেন না খুলে, মানে এই যে কতগুলা